সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের এমসিকিউ সলভিং এ। আজকের এই ক্লাসে আমরা আমাদের দ্বিতীয় পত্রের প্রতিটি অধ্যায় থেকে অনেকগুলো করে এমসিকিউ সলভ করার চেষ্টা করব এবং পরীক্ষায় ঠিক আগে আগে এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের অনেক কিছুই কভার হয়ে যাবে। বিশেষত এমসিকিউ পার্টে তোমরা বেশ ভালো দক্ষ একটা অবস্থানে ইনশাআল্লাহ পৌঁছে যাবে এবং তোমাদেরকে আমি নিশ্চয়তা দিচ্ছি আজকের ক্লাসটি আমরা অনেকটুকু দ্রুততার সাথে একটানে অনেকগুলো এমসিকিউ প্রায় 200টা এমসিকিউ সলভ করে ফেলবো। তাহলে চলো আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের এমসিকিউ সলভিং এ। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি, আমার নাম মবিন মজুমদার। তোমাদের সাথে আমি কথা বলবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে, আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের এমসিকিউ সলভ করব আমরা আজকের এই ক্লাসে। চলো শুরু করি। আমাদের প্রথম এমসিকিউ আমরা দেখব প্রথম অধ্যায় থেকে, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। আমাদের প্রত্যেকে জানা আছে এই অধ্যায়টিতে মূলত তিনজন মানুষকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে। একদম শুরুতে গল্পটা আমরা দেখতে পাই মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে। একদম শুরুতে আমরা দেখতে পাই মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে বলা হয়েছে। অতঃপর আমরা দেখতে পাই সুলতান মাহমুদ সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তিনি 1-2 বার নয়, প্রায় 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এই 17 বারের গল্প বলা হয়। এরপর অধ্যায়ের শেষের দিকে এসে আমরা দেখতে পাই মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণ, এবং তিনি একবার নয় 2 বার তরাইনের প্রান্তরে লড়াই করেছিলেন। প্রথম যুদ্ধে, তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজয় বরণ করেন। পরবর্তীতে তরাইনের দ্বিতীয় যুদ্ধে ঘুরি জয়লাভ করেন। ঘুরির জয়লাভ করার মধ্য দিয়ে এই ভারত উপমহাদেশে ইসলামিক শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। এই তিনজন ব্যক্তি সম্পর্কেই আলাপ করা হয়েছে আমাদের প্রথম অধ্যায়টিতে, আর তাদের উপরেই অনেকগুলো এমসিকিউ আছে। চলো শুরু করি। আমাদের ফার্স্ট এমসিকিউ, সিন্ধু অভিযানে প্রথম কাকে পাঠানো হয়েছিল? আমরা প্রত্যেকে জানি সিন্ধু অভিযানে প্রথমে পাঠানো হয়েছিল ওবায়দুল্লাহকে। ওবায়দুল্লাহ পরাজিত হওয়ার পর পাঠানো হয় দ্বিতীয়তে বুদায়েলকে। এরপর 3 নম্বর বারে পাঠানো হয় মোহাম্মদ বিন কাসিমকে। ওবায়দুল্লাহ পরাজিত হন, বুদায়েল পরাজিত হন এবং মোহাম্মদ বিন কাসিম জয়লাভ করেন। মোহাম্মদ বিন কাসিম জয়লাভ করেন সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে 712 খ্রিস্টাব্দে তিনি জয় করে নেন সিন্ধুর দেবল বন্দর, এবং পরবর্তীতে তিনি সিন্ধুতে আধিপত্য বিস্তার করেন বা সিন্ধু দখল করে নেন। 712 খ্রিস্টাব্দ সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করেন মোহাম্মদ বিন কাসিম। কিন্তু প্রথম এসেছিল ওবায়দুল্লাহ, এরপর এসেছিল বুদায়েল, এরপর এসেছিলেন মোহাম্মদ বিন কাসিম, আর পাঠিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ। পাঠিয়েছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। সামনে যাওয়ার চেষ্টা করি। প্রাচীন ভারতের হিন্দু সংস্কৃতির কেন্দ্রস্থল ছিল কোনটি? বারাণসী। এমনকি এখনো বারাণসীতে অনেক মন্দির আছে। বারাণসী বেশ গুরুত্বপূর্ণ একটি হিন্দু সংস্কৃতির কেন্দ্রস্থল। সঠিক উত্তর বারাণসী। সামনে আসো, প্রখ্যাত মনীষী আল বেরুনি। বহু বছর তিনি ভারতে থেকেছেন, ভারতের পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, এবং তারপর তিনি ভারত তত্ত্ব এই নামে একটা বই লিখেছেন। হাসছি কেন? কারণ আসলে তিনি ভারত তত্ত্ব নামে কোনো বই লিখেননি। উনি মূলত যে বইটা লিখেছেন সেই বইটা হচ্ছে কিতাবুল হিন্দ। উনি যে বইটি লিখেছেন সেই বইটি হচ্ছে কিতাবুল হিন্দ। পরবর্তীতে কিতাবুল হিন্দে যে বাংলা অনুবাদ দেখতে পাই সেটি নাম হচ্ছে ভারত তত্ত্ব। তো প্রশ্ন হলো, এই আল বেরুনি ভারতের কোথায় বহু বছর থেকে সাধনা করেছেন? উত্তর হচ্ছে লাহোরে। তবে লাহোর বললেই আমাদের মাথায় করে লাহোর তো পাকিস্তানে। লাহোর পাকিস্তানে কথা সত্য, তবে যখনকার কথা বলা হচ্ছে তখন লাহোর ভারতবর্ষেরই একটি অংশ ছিল। যখনকার কথা বলছি তখন লাহোর ভারতবর্ষেরই একটি অংশ ছিল। সামনে যাওয়া যাক। আমিনুল মিল্লাত বলতে কি বোঝো? আমিনুল মিল্লাত বলতে বোঝায় ধর্মের রক্ষক।
ধর্মের রক্ষক। আমরা জানি আব্বাসীয় খলিফা সুলতান মাহমুদকে উপাধি দিয়েছিলেন আমিনুল মিল্লাত বা ধর্মের রক্ষক। এরপর তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191-তে, আর 1192-তে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হয়েছিলেন মুহাম্মদ ঘুরি, আর 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে ঘুরি জয়লাভ করেছিলেন। সামনে যাব। তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য কোনটা? তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। কারণ প্রথম যুদ্ধতে হেরে গেছি, দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে মুহাম্মদ ঘুরি। এরপর মুহাম্মদ ঘুরি তার জয়লাভ করা যে জায়গাটুকু সেখানে বা দিল্লিতে তিনি বসিয়ে দেন কুতুবউদ্দিন আইবেককে। পরবর্তীতে কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে দাস বংশের শুরুতে আমরা দেখতে পাই ধীরে ধীরে এখানে ইসলামিক শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল। এরপর সুলতান মাহমুদ কত বছর বয়সে গজনির সিংহাসনে আরোহণ করেন? 26 বছর বয়সে। সুলতান মাহমুদ 26 বছর বয়সে গজনির সিংহাসনে আরোহণ করেন। তার পিতা তাকে যোগ্য মনে করেননি, কিন্তু সত্যিকার অর্থে তিনিই যোগ্য ছিলেন। এই কারণে পরবর্তীতে ভাইয়ের সাথে সংঘাতের পর ভাইকে সরিয়ে দিয়ে তিনি ক্ষমতায় বসেন 26 বছর বয়সে। সুলতান মাহমুদ 26 বছর বয়সে ক্ষমতায় বসেছিলেন এবং 1000 থেকে 1027 খ্রিস্টাব্দে 27 বছরে তিনি 17 বার ভারতে অভিযান পরিচালনা করেন, যার মধ্যে 16তম বারের অভিযান বেশ গুরুত্বপূর্ণ, কেননা 16তম বারে তিনি জয় করেছিলেন সোমনাথ মন্দির। সামনে যাওয়া যাক। দাহিরের কন্যা সিন্ধুর রাজা দাহির, যাকে পরাজিত করেছিলেন মুহাম্মদ বিন কাসিম, সে দাহিরের কন্যাদের নাম কি ছিল? পরিমল দেবী এবং সুরুজ দেবী। পরিমল দেবী ও সুরুজ দেবী, এটাই ছিল দাহিরের কন্যাদের নাম। সামনে আসি। সিংহলের রাজা, বর্তমানে যে আমরা শ্রীলঙ্কা জায়গাটি দেখতে পাই, সে শ্রীলঙ্কাই হচ্ছে প্রাচীনকালের সিংহল। প্রশ্ন করেছে এই সিংহলের রাজা কতটি জাহাজে উপঢৌকন প্রেরণ করেছিলেন বা পাঠিয়েছিলেন? আমরা জানি শ্রীলঙ্কা বা তৎকালীন সিংহলের রাজা তখনকার সময় মুসলিম বণিকদের মাধ্যমে সিংহলে বা শ্রীলঙ্কাতে ইসলাম পৌঁছে গিয়েছিল। সিংহলে বা শ্রীলঙ্কাতে ইসলাম পৌঁছে যাওয়ার কারণে খুব স্বাভাবিকভাবে সেখানে অনেক মানুষ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন, এবং এই কারণে সিংহলে যে রাজা ছিলেন তিনি খলিফার কাছে 8টা জাহাজ ভর্তি করে উপঢৌকন বা উপহারের সামগ্রী প্রেরণ করেছিলেন। কিন্তু সেই জাহাজগুলো দেবল বন্দরে যাত্রাবিরতি করে, এবং দেবল বন্দরে যখন যাত্রাবিরতি করে তখন সেগুলো জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুদের কবলে পড়ার পর এই ব্যাপারটা জানতে পারেন হাজ্জাজ বিন ইউসুফ দাহিরকে অনুরোধ করেন যেন সেই জলদস্যুদের বিরুদ্ধে কোন একটা অবস্থান নেয়, জলদস্যুদের বিরুদ্ধে যেন কিছু একটা করে দাহির। কিন্তু দাহির কিছুই করেননি, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ অভিযান প্রেরণ করেন দাহিরের বিরুদ্ধে। তাহলে আমরা বুঝতে পারছি 8টি জাহাজ ভর্তি উপঢৌকন প্রেরণ করা হয়েছিল। 8টি জাহাজ। কিতাবুল হিন্দ মাত্রই পড়েছে, এটির রচয়িতা আল বেরুনি। এরপর সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম অভিযান প্রেরণ করেন? 1000-এর শুরু 1027 পর্যন্ত চলেছে। মুসলিম বিজয়ের প্রাককালে দিল্লি এবং আজমির কোন বংশ শাসন করত? চৌহান। আমরা মাত্রই বলেছি পৃথ্বীরাজ চৌহান, নাম শুনে বোঝা যাচ্ছে চৌহান বংশ। সামনে যাব। ভারতবর্ষের ইতিহাসের পর্যায়গুলোকে কি কি ভাগে ভাগ করা হয়? প্রাচীন, মধ্য, আধুনিক। প্রাচীন, মধ্য, আধুনিক। প্রাচীন, মধ্য, আধুনিক। সুলতান মাহমুদ ভারতবর্ষের একটা মাত্র রাজ্যকে সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তিনি আসলে বারবার অভিযান পরিচালনা করেছেন এবং রাজ্য জয় করেছেন, কিন্তু রাজ্য জয় করা বলতে লুটতরাজ করেছেন, কিন্তু সেই রাজ্যটাকে নিজের শাসনের অধীনে নিয়ে আসার ব্যাপারটা তিনি করেননি। কিন্তু একটি মাত্র রাজ্যকে তিনি সাম্রাজ্যভুক্ত করেছিলেন। কি নাম তার? উত্তর খুবই সহজ, সেটি হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবকে তিনি তার সাম্রাজ্যভুক্ত করে ফেলেছিলেন।
এরপর মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণকালে ভারতে ঐক্য ও দেশাত্মবোধ গড়ে ওঠেনি কেন? মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেন পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে, তখন পৃথ্বীরাজ চৌহান এই অঞ্চলের অন্যান্য যে শাসকরা ছিল তাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা তিনি পাননি। প্রশ্নটা করেছে কেন পেল না, কেন হিন্দুদের মধ্যে ঐক্য ও দেশাত্মবোধ গড়ে উঠল না? খুব সহজ, তাদের মধ্যে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছিল, যে কারণে তাদের মধ্যে কোনো মৈত্রী, তাদের মধ্যে কোনো একতা, তাদের মধ্যে কোনো দেশাত্মবোধ কিচ্ছু ছিল না। সামাজিক অবক্ষয়ের কারণেই তাদের মধ্যে এগুলো ছিল না। এরপর দেবল বন্দর কোন রাজ্যে ছিল? সিন্ধুর রাজা দাহির। আর দাহিরের রাজ্য আক্রমণের সময় দেবল বন্দর জয়। তাহলে বোঝাই যাচ্ছে দেবল বন্দরটা কোন রাজ্যে অবস্থিত ছিল? উত্তর হচ্ছে সিন্ধু। সিন্ধু রাজ্যে ছিল সিন্ধু রাজা দাহিরের দেবল বন্দর। সুলতান মাহমুদের সোমনাথ বিজয় কততম অভিযান ছিল? ১৬তম অভিযান হচ্ছে এই সোমনাথ মন্দির জয় করা। ১৬তম অভিযান সোমনাথ মন্দির জয়। এরপর গজনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল? গজনি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সবুক্তগীন। গজনি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সবুক্তগীন। প্রথম এই অঞ্চলে এসেছিলেন আলপতগীন। আমরা জানি আলপতগীন এই অঞ্চলে আসার পর ধীরে ধীরে, এই অঞ্চল বলতে বোঝাচ্ছি গজনি, গজনিতে এসেছিল। গজনিটা কোথায়? গজনি আফগানিস্তানে। আচ্ছা, গজনিতে এলেন আলপতগীন। পরবর্তীতে তিনি সেখানে ভালো একটা শাসন কায়েম করলেন। তার মৃত্যুর পর তার ছেলেরা বসেছিল, একজন ছেলে বসেছিল, তিনি বেশ অযোগ্য শাসক ছিলেন। পরবর্তীতে মানুষরা আলপতগীনের মেয়ের জামাই সবুক্তগীনকে নিয়ে আসে এবং সবুক্তগীন পরবর্তীতে রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং তারপর আমরা দেখতে পাই সুলতান মাহমুদ শক্তিমত্তার সাথে এই রাজবংশের ক্ষমতা অনেক দূর পর্যন্ত নিয়ে যান। নালন্দা বিশ্ববিদ্যালয় তৎকালীন সময়ের অন্যতম একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়। এটির অবস্থান ছিল ভারতের বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয়। ইয়ামিন উদ্দৌলা এবং আমিনুল মিল্লাত, এটা আমিন নয়, আমিন উল মিল্লাত, ধর্মের রক্ষক। এটা কার উপাধি? এটা সুলতান মাহমুদের উপাধি। সুলতান মাহমুদের উপাধি হচ্ছে ইয়ামিন উদ্দৌলা এবং আমিনুল মিল্লাত, ধর্মের রক্ষক। উপাধি দিয়েছিল কে? উপাধি দিয়েছিল তৎকালীন সময়ের বাগদাদের যে খলিফা ছিলেন তিনি। সামনে আসি, সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ বা সরাসরি কারণ কোনটা ছিল? ভারতের যে ধন সম্পদ ছিল সেগুলো লাভ করার আকাঙ্ক্ষা ছিল প্রত্যক্ষ বা সরাসরি কারণ। এর পাশাপাশি পরোক্ষ কারণ ছিল ইসলাম প্রচার হবে, রাজা দাহির আরব বিদ্রোহীদেরকে আশ্রয় দিয়েছিল, সেটির বিচার হবে। এগুলো ছিল পরোক্ষ কারণ। বাট মূল কারণটা ছিল ভারতের ধন সম্পদ লাভ করার আকাঙ্ক্ষা। সিন্ধুরাজ দাহিরের রাজধানী ছিল আলোরে। সিন্ধুরাজ দাহিরের রাজধানী ছিল আলোর, এই জায়গাটিতে তার রাজধানী। এরপর বাংলায় কত খ্রিস্টাব্দে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? ১২০৪-এ। আমরা প্রত্যেকে এটা জানি। ১২০৪ খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে এই বাংলায় প্রথমবারের মতো ইসলাম, প্রথমবারের মতো মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন বখতিয়ার খলজি। তিনি এমন একটা রাস্তা ধরে এসেছিলেন যেই রাস্তা ধরে আসবেন বলে কোনো ধারণাই ছিল না লক্ষণ সেনের সৈনিকদের। পরবর্তীতে তারা যখন চলে আসেন, তারা মূলত ঘোড়া বিক্রেতার ছদ্মবেশে এসেছিলেন। এরপর যখন রাজদরবারের কাছাকাছি আসেন, তারা তাদের আলখেল্লা খুলে ফেললে দেখা যায় তারা সম্পূর্ণ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে চলে এসেছেন। আর এই খবরটি যখন লক্ষণ সেনের কাছে পৌঁছায়, লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে, দুপুরবেলা ছিল, ভাত খেতে বসেছিলেন, ভাত খাওয়া থেকে উঠে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান লক্ষণ সেন। ১২০৪ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির মাধ্যমে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। এরপর ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল? আরবের বণিকদের। ওনারা ব্যবসা করতে আসতেন, তাই যোগাযোগ ছিল। আরবদের সিন্ধু বিজয় এটি নিষ্ফল উপেক্ষান। এটি কার কথা? এটি স্ট্যানলি লেনপুলের কথা। এই ঐতিহাসিক সবসময় মুসলিমদের বিজয় বা মুসলিমদের ভালো ভালো যেসব কীর্তি, এগুলো সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে। স্ট্যানলি লেনপুল এটা বলেছিল যে আরবদের সিন্ধু বিজয় ছিল একটা নিষ্ফল উপেক্ষান। অবশ্যই এটা কিছুটা কারণ আছে, কেননা পরবর্তীতে
মোহাম্মদ বিন কাসিমের এই সিন্ধু বিজয়ের পরও আমরা সিন্ধু কিন্তু ধরে রাখতে পারিনি। এরপর আবার ভারতবর্ষে হিন্দু শাসন প্রতিষ্ঠিত হয়। সুলতান মাহমুদ অনেকবার অভিযান চালান, শেষ পর্যন্ত গিয়ে মুহাম্মদ ঘুরি পুরোপুরিভাবে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করেন। সামনে যাব, কত খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন? 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন। প্রাচ্যের হুমার বলা হতো ফেরদৌসিকে। ফেরদৌসি ছিলেন সুলতান মাহমুদের রাজসভার রাজকবি এবং ফেরদৌসি রচনা করেছেন বিখ্যাত মহাকাব্য শাহনামা রচনা করেছেন মহাকবি ফেরদৌসি। সুলতান মাহমুদের রাজসভায় তিনি ছিলেন। শাহনামা গ্রন্থের রচয়িতাকে আবুল কাসেম ফেরদৌসি, মহাকবি ফেরদৌসি। এরপর ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী হচ্ছে দ্রাবিড়। ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা? উত্তর হচ্ছে দ্রাবিড়রা। দ্রাবিড়রা ভারতের প্রাচীনতম অধিবাসী। এরপর সর্বপ্রথম কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন? মুহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে জয় করেন। উত্তর মুহাম্মদ বিন কাসিম। এরপর সুলতান মাহমুদ জাতিতে কে ছিলেন? সুলতান মাহমুদ জাতিতে ছিলেন তুর্কি। সুলতান মাহমুদ জাতিতে একজন তুর্কি ছিলেন। মুসলিমদের ভারত আগমনের আগে বাংলা এবং বিহারে কোন বংশের শাসন অধিষ্ঠিত ছিল বা প্রতিষ্ঠিত ছিল? মুসলিমরা যখন ভারতে আসছিল তার আগেই এই অঞ্চলে কারা ছিল আমরা জানি। এই অঞ্চলে তখন পাল শাসকরা শাসন করছিল। পাল শাসকরা একদিন দুই দিন না, তারা প্রায় 400 বছর এই বাংলায় শাসন করেছে। তাদের এখানে ছিল বংশানুক্রমিক শাসন। বাবার পর ছেলে, ছেলের পর নাতি, নাতির পর নাতির ছেলে, এইভাবে শাসন করে গেছে পালরা। তাই মুসলিমদের ভারতবর্ষে আগমনের আগে বাংলা এবং বিহারে প্রতিষ্ঠিত ছিল পাল বংশ। এখানে অনেকের মাথায়, আমার নিজের মাথায়ও যেটা আসছে সেটা হচ্ছে এটা তো সেন হবে। মুসলিমরা আসার আগে বাংলা আর বিহারে সেনরাই তো ছিল। এই যে লক্ষণ সেন, ওনাকে পরাজিত করে আমরা দেখতে পাই যে শাসন প্রতিষ্ঠিত হয়েছে। পুরোটাই সত্য। মুসলিমরা আসার আগে বাংলা এবং বিহারে সেনদের অবস্থান ছিল, কথা সঠিক। কিন্তু এখানে মুসলিমরা আসার আগে কোন জায়গাতে আসার আগে? উত্তর হচ্ছে বাংলাতে আসার আগে। মুসলিমরা বাংলায় আসার আগে ছিল এখানে সেনরা। কিন্তু যখন বলছে ভারতে মুসলিমরা আসার আগে, মুসলিমরা বাংলাতে আসছে কততে? মুসলিমরা বাংলাতে আসছে 1204-এ। কিন্তু ভারতবর্ষে বা ভারতে কি মুসলিমরা 1204-এ আসছে ভাইয়া? ভারতে কি মুসলিমরা 1204-এ আসছে? উত্তর হচ্ছে একদম না। ভারতে মুসলিমরা আরো বহু বছর আগেই আসছে। আমাদের প্রশ্ন হচ্ছে ভারতে যখন মুসলিমরা আসছে তখন বাংলায় কারা ছিল? তখন বাংলায় পালরা ছিল। এরপর মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের রাজ্যসমূহকে 2 ভাগে ভাগ করা যেত, উত্তর ভারত আর দক্ষিণ ভারতের রাজ্যগুলো। কোন শব্দ থেকে ভারত শব্দের উৎপত্তি? ভরত শব্দ থেকে। ভরত শব্দটি থেকে ভারত শব্দটির উৎপত্তি বলে মনে করা হয়। এবার দিল্লির সালতানাত যুগ, অর্থাৎ আমরা সুলতান মাহমুদের উপরে প্রশ্ন দেখেছি, আমরা প্রশ্ন দেখার চেষ্টা করেছি মুহাম্মদ ঘুরির উপরে, আমরা প্রশ্ন দেখার চেষ্টা করেছি মুহাম্মদ বিন কাসিম ওনার ভারত জয়ের উপরে। এবার আমরা কথা বলবো দিল্লির সালতানাত যুগ নিয়ে। এখানে মূলত আমরা 5টা বংশ নিয়ে কথা বলি। কয়টা ভাইয়া? এখানে আমরা 5টা বংশের গল্প দেখব। একেবারে শুরুতে আমাদের প্রত্যেকের জানা আছে, গল্পটা শুরু হয় দাস বংশের হাত ধরে। গল্পটা শুরু হবে দাস বংশ চলে যাওয়ার পর জালালউদ্দিন খলজি এবং আলাউদ্দিন খলজি, অর্থাৎ খলজি বংশের গল্প। খলজি বংশ চলে যাওয়ার পর আসবে তুগলক বংশ। তুগলক বংশ আমরা দেখতে পাই ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, এমন বেশ কয়েকজন বিখ্যাত শাসক আছেন, তাদেরকে দেখব। তুগলক বংশের শাসন শেষ করার পর শুরু হয় খিজির খানের মাধ্যমে। অবশ্য খিজির খানের নাম না লিখে ওনার বংশের নামে লিখে ফেলি, সৈয়দ বংশ। ওনাদের গল্পটা আমরা দেখার চেষ্টা করব। এরপর আমাদের গল্প শুরু হবে লোদি বংশের সাথে।
এই 5টা বংশ হচ্ছে ভাইয়া আমরা দেখার চেষ্টা করব এই অধ্যায়টিতে। অতঃপর 1526 খ্রিস্টাব্দ, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে ইব্রাহিম লোদি পরাজিত হবেন বাবরের সাথে। ইব্রাহিম লোদি বাবরের সাথে পানিপথের প্রান্তরে পরাজিত হওয়ার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে লোদি বংশের শাসন, শুরু হবে মোগল শাসনকাল। পরবর্তী অধ্যায়ে আমরা মোগলদেরকে নিয়ে দেখব। এই অধ্যায়ে এই 5টি বংশের গল্প হবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কুতুবউদ্দিন আইবেক, ওনাকে লাখ বক্স উপাধি কেন দেওয়া হয়েছিল? দানশীলতার জন্য। উনি অনেক 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 টাকা দান করতেন, এত বেশি দান করতেন বলে ওনাকে বলা হতো লাখ বক্স। সামনে আসা যাক। 1191 খ্রিস্টাব্দে বিশ্বের সর্বোচ্চ মিনার কোনটা ছিল? 1191 খ্রিস্টাব্দে বিশ্বের সর্বোচ্চ মিনার ছিল কুতুব মিনার। তখন আইফেল টাওয়ার নির্মিতই হয়নি, স্ট্যাচু অফ লিবার্টি তখন নির্মিতই হয়নি। নির্মিত হবে কি করে? আইফেল টাওয়ার যে ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মিত, ফরাসি বিপ্লব, তখনও ফরাসি বিপ্লবই হয়নি। স্ট্যাচু অফ লিবার্টি যে ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মিত, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, তখন আমেরিকার স্বাধীনতা যুদ্ধই হয় নাই। স্বাভাবিকভাবে এগুলো নির্মিত হওয়ার তখন প্রশ্নই আসছে না। 1191-তে বিশ্বের সর্বোচ্চ মিনার ছিল কুতুব মিনার। এরপর ইলতুৎমিশের সময় ভারত আক্রমণকারী মঙ্গল নেতা কে ছিল? তখনও চেঙ্গিস সাহেব বেঁচে ছিল চেঙ্গিস খান। কিন্তু ভাই চেঙ্গিস খান তো ভারত আক্রমণ করে নাই। হ্যাঁ, চেঙ্গিস খান ভারত আক্রমণ করেননি। চেঙ্গিস খান আক্রমণ করেছিলেন খাওয়ারিজম, এই অঞ্চলটি আক্রমণ করেছিলেন চেঙ্গিস খান। খাওয়ারিজমের তখন যুবরাজ ছিলেন জালালউদ্দিন চেঙ্গিস খানের সাথে ভালো একটি লড়াই করেন এবং অতঃপর জালালউদ্দিন খাওয়ারিজম থেকে পলায়ন করেন। জালালউদ্দিন খাওয়ারিজম থেকে পলায়ন করার পর তিনি আশ্রয় চেয়েছিলেন ইলতুৎমিশের কাছে। যদি ইলতুৎমিশ জালালউদ্দিনকে আশ্রয় দেন, তাহলে ভারতবর্ষে অ্যাটাক করার কথা, ভারতবর্ষে আক্রমণ করার হুমকি দিয়েছিলেন চেঙ্গিস খান। ইলতুৎমিশ বড় চালাক লোক, তিনি সূক্ষ্ম চাল চেলেছিলেন। তিনি জালালউদ্দিনকে চিঠি লিখে জানিয়েছিলেন, আপনার এই অঞ্চলে আসা ভালো হবে না, এই অঞ্চলের অত্যাধিক গরম, এই অঞ্চলের আবহাওয়া আপনার জন্য উপযোগী হবে না। এই চিঠি দেখার পর জালালউদ্দিন বুঝতে পেরেছিলেন আসলে ইলতুৎমিশ ওনাকে পাশ কাটাতে চাইছে, তাই জালালউদ্দিন আর এই অঞ্চলে আসেননি। চেঙ্গিস খানও এই অঞ্চলে আক্রমণ করেননি। বাট আমরা মাথায় রাখবো, ইলতুৎমিশের সময় ভারত আক্রমণ করতে চেয়েছিল যে মঙ্গল নেতা, নাম তার চেঙ্গিস খান। চেঙ্গিস খান এই মঙ্গলদের সূচনা করেছিলেন। মঙ্গলরা যেভাবে পুরো পৃথিবী জয়ের নেশায় বেরিয়েছিল, তার সূচনাটাকে করছে উত্তর চেঙ্গিস খান করেছিল। সামনে আসা যাক। কে প্রথম সুলতান রাজিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে? সুলতান রাজিয়ার বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করেছিলেন কবির খান। কবির খান প্রথম সুলতান রাজিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, রক্তপাত এবং কঠোর নীতি। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, ব্লাড রক্তপাত বা রক্ত, আয়রন মানে হচ্ছে লৌহ নীতি, কঠোর নীতি। বলবন, ঠিক আছে, বলবন হচ্ছে এই ব্লাড অ্যান্ড আয়রন পলিসি দিয়েছিল। এরপর সুলতান জালালউদ্দিন নমনীয়তার নীতি গ্রহণ করে প্রজা কল্যাণে ব্রতী হন। তাকে কি হিসেবে আখ্যায়িত করা হয়? নমনীয়তা, উদার। যিনি নমনীয় তিনি কি হবেন? তিনি উদার হবেন, উদারতান্ত্রিক। মামলুকদের সময় আর যে মামালিক বা সমরমন্ত্রী কে ছিল মামলুকদের সময়ে? পরবর্তীতে এর সমরমন্ত্রী ক্ষমতাটা দখল করে ফেলেছিল। কে ছিল সে সমরমন্ত্রী? সেই সমরমন্ত্রী ছিলেন জালালউদ্দিন খলজি। সমরমন্ত্রী পরবর্তীতে ক্ষমতা নিয়ে নেওয়ার কারণেই খলজি বংশ ক্ষমতায় চলে আসে। এখানে মামলুক বলতে কি বুঝেছে? মামলুক বলতে বুঝেছে দাস বংশের সময়ে, দাস বংশ যখন শেষ অবস্থা, তখন সমরমন্ত্রী ছিল জালালউদ্দিন খলজি। পরবর্তীতে জালালউদ্দিন খলজি দাসদেরকে সরিয়ে নিজেই বসে গেছে। কি সুন্দর। এরপর জালালউদ্দিন খলজির ভাতিজা, মেয়ের জামাই আলাউদ্দিন খলজি, উনি আবার জালালউদ্দিনকে সরাই দিয়ে নিজে বসে গেছে। কি সুন্দর ইতিহাস। সুলতান আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে দিল্লির সালতানাতে অধিষ্ঠিত হন? অর্থাৎ জালালউদ্দিনের পর আলাউদ্দিন কবে বসছে? আলাউদ্দিন বসেছে 1296 খ্রিস্টাব্দে। 1296-তে 1000 দিনারি
কাকে বলা হতো? ওনাকে 1000 দিনার দিয়ে ক্রয় করা হয়েছিল, তাই 1000 দিনারে মালিক কাফুরকে বলা হতো 1000 দিনারি, 1000 দিনারি। গিয়াসউদ্দিন তুগলক মালিকুল গাজী উপাধি পান কেন? গিয়াসউদ্দিন তুগলক সামরিক সাফল্য লাভ করেছিলেন, তাই তাকে উপাধি দেওয়া হয় মালিকুল গাজী। মালিকুল গাজী সামরিক সাফল্যের স্বীকৃতি গিয়াসউদ্দিন তুগলক। রাজধানী দিল্লি থেকে দেবগিরির দূরত্ব ছিল কত মাইল? মুহাম্মদ বিন তুগলকের পাগলামি, মুহাম্মদ বিন তুগলক ওনার পাগলামি। হঠাৎ করে ওনার মনে হয়েছে থাকবো না দিল্লিতে, থাকবো না, দিল্লি থেকে চলে যাব। কোথায় যাব? দেবগিরিতে যাব। দেবগিরি থেকে নতুন রাজধানী স্থাপন করব। দিল্লি থেকে দেবগিরি থেকে রাজধানী স্থাপন করব। মানুষ যাবে কেমনে? 800 মাইল দূরে মানুষ যাবে কেমনে? মানে রাস্তা বানায় ফেলবো। পুরো 800 মাইল উনি রাস্তা বানায় ফেলছে। একই 800 মাইল না দূরত্ব 700 মাইল। আহা, আমি নিজেই ভুলে গিয়েছিলাম। 700 মাইল, 100 মাইল বাড়ায় ফেলছে। নিজের ভুল, আমার নিজের ভুল। 700 মাইলই হবে, 700 মাইল হবে। 800 শব্দটা শুনতে সুন্দর, তাই আমার মাথায় 800 মাইলই খেলতেছিল, কিন্তু না, উত্তর ভুল। আমি ভুল উত্তর দিয়েছি। 700 মাইল। দিল্লি থেকে দেবগিরির দূরত্ব ছিল 700 মাইল। উনি 700 মাইলই রাস্তা নির্মাণ করেন। রাস্তার দুপাশে অসংখ্য বৃক্ষরোপণ করেন। শুধু তাই না, বৃক্ষরোপণ করার পাশাপাশি বৃক্ষগুলোর কাছে কাছে কূপ স্থাপন করেন। কিন্তু তারপর কিছুদিন থাকার পর মনে হচ্ছে যে না, থাকবো না, দেবগিরিতে থাকবো না, আবার দিল্লিতে ফেরত আসেন। এগুলো সবই মুহাম্মদ বিন তুগলকের সময় হয়েছিল। আচ্ছা, কোন সুলতানের প্রজা হিতৈষণামূলক বা প্রজা হিতৈষীমূলক মানে প্রজাদের কল্যাণে ওনার কার্যক্রমগুলো গ্র্যান্ড মাদার লেজিসলেশন নামে পরিচিত হয়? এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক একেবারে ঠিকঠাক, ফিরোজ শাহ তুগলক। একটা জিনিস খেয়াল করিও, আমিও ভুল করি সংখ্যার ক্ষেত্রে আমার ভীষণ ভুল হয়। আমি যেটা 700 পড়েছি ওটা 800 মনে করে ফেলি, 800 বলে 700 মনে করে ফেলি। তোমাদেরও এই ভুলটা হবে। ইসলামের ইতিহাসের ক্ষেত্রে এই ভুলটা অনেক বেশি হয়। যখনই তোমার এই জাতীয় ভুল হবে, ওই সংখ্যাগুলো বারবার পড়ে যেও, ঠিক আছে? বারবার পড়ে যাওয়ার চেষ্টা করবে সেগুলো। আচ্ছা, কোন সুলতান কৃতদাসদেরকে নিয়ন্ত্রণ এবং সুযোগ সুবিধা প্রদানের জন্য দেওয়ানি বন্দেগান নামে আলাদা দপ্তর খোলেন? এটা তো মনে হয় ইলতুৎমিশ খুলছিল। ইলতুৎমিশের নাম আমাদের মাথায় আসে, কিন্তু দেখো ইলতুৎমিশ যেটা করেছিল সেটা নাম ছিল বন্দেগানি চেহেলগান বা 40 চক্র। 40 চক্র। এখানে নামটা বন্দেগান ই চেহেলগান না, এখানে নামটা হচ্ছে দেওয়ানি বন্দেগান। তাহলে এখানে বোঝাই যাচ্ছে ইলতুৎমিশ হবে না। তাহলে উত্তরটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তিনি প্রজা হিতৈষী ছিলেন। তিনি মূলত দাসদের জন্য এই যে দপ্তরটা, সে দপ্তরটা খুলেছিলেন। সৈয়দ বংশ সবচেয়ে সফল শাসক কাকে বলা হয়? মাত্র পরে আসে খিজির খান। অধ্যায়ের শুরুতে আমি বলে দিচ্ছিলাম খিজির খান হচ্ছে সৈয়দ বংশের সবচেয়ে সফল শাসক। লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? সিকান্দার লোদি। ইব্রাহিম লোদি তো হেরেই গেছে, আর বাহালুল লোদি ক্ষমতায় বসাইছিল। বাহালুল লোদি ক্ষমতায় বসানোর পর সিকান্দার লোদি বংশকে ভালো একটা অবস্থানে নিয়ে যান, আর ইব্রাহিম লোদি যুদ্ধের মাঠে হেরে গিয়ে বসে আছে। তৈমুর লং ভারত আক্রমণে আগ্রহী হয়েছিলেন কেন? এখানে স্থায়ী শাসন প্রতিষ্ঠার জন্য, জীবনেও না। নিজের সাম্রাজ্য স্থায়িত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে, জীবনেও না। ওনার সাম্রাজ্য এমনিতে স্থায়ী ছিল। ভারতীয় শাসকের আক্রমণ প্রতিহত করতে দূর, ভারতীয় কোনো শাসক ওনার অ্যাটাকই করে নাই, আক্রমণ আবার প্রতিহত করবে কি? তাহলে ক নাম্বারটা? আমি উত্তর পারি না, আমি না পারতেই পারি। উত্তর যখন তুমি পারবা না, তখন এই জাতীয় টেকনিক অ্যাপ্লাই করবা, ঠিক আছে? অন্যগুলো বাদ, তাই এটা উত্তর। দ্যাটস ইট। ওকে, তাহলে তৈমুর লং ভারত আক্রমণে আগ্রহী হয়েছিলেন প্রাচুর্য ও প্রাকৃতিক সম্পদে আকৃষ্ট হয়ে। কাদের আক্রমণ দিল্লির সালতানাতের ভিত দুর্বল করে দেয়? মঙ্গলদের আক্রমণে দিল্লির সালতানাতের ভিতটা দুর্বল হয়ে যায়। কোন আব্বাসীয় খলিফা ইলতুৎমিশকে উপাধি প্রদান করেন? এখানেই আমাদের একটা ত্রুটি হয়। আমরা ভাবি না, এটা আমি তো কাদির নামে কোন একজনের কথা পড়ছিলাম, খলিফা কাদির এই নামে, উনি তো নাই এখানে। ঠিক তাই, মূলত আমরা যে ভুলটা করি, একজন আব্বাসীয় খলিফা উপাধি দিয়েছিল সুলতান মাহমুদকে।
উপাধি দিয়েছিল, উপাধি দিয়েছিল ইয়ামিন উদ্দৌলা, ইয়ামিন উদ্দৌলা এটা, এবং উপাধি দিয়েছিল ধর্মের রক্ষক, ধর্মের রক্ষক এটা উপাধি দিয়েছিল, দুইটা উপাধি দিয়েছিল। আচ্ছা, আমিনুল মিল্লাত এবং হচ্ছে ইয়ামিন উদ্দৌলা, দুইটা উপাধি। আর এখন এখন সুলতান মাহমুদকে নিয়ে কথা বলছি না, এখন কথা বলছি ইলতুৎমিশকে নিয়ে, ইলতুৎমিশকে নিয়ে। ইলতুৎমিশকে কে উপাধি দিয়েছিল? ইলতুৎমিশকে উপাধি দিয়েছিলেন খলিফা মুস্তানসির বিল্লাহ, মুস্তানসির বিল্লাহ উনি উপাধি দিয়েছিলেন। ঠিকঠাক। বন্দেগানি চেহেলগান হচ্ছে 40 চক্র ইলতুৎমিশ বানাইছে দাসদের একটা সংঘ। এরপর কুতুব মিনার, এটা একটা স্থাপত্যকীর্তি, বহুত লম্বা মিনার। হ্যাঁ, ও মিনার তো নাই, স্তম্ভ আছে, তাহলে স্তম্ভ, এটা একটা স্মৃতিস্তম্ভ। এটা একটা স্মৃতিস্তম্ভ কার স্মৃতিতে নির্মিত? ওই যে কুতুব যিনি তিনি, কুতুব যিনি তিনি কে? আমরা জানি কুতুব মিনার নির্মাণ করেছে কুতুব উদ্দিন আইবেক। তাহলে নিশ্চয় এটা কুতুবউদ্দিন আইবেকের নামে না, এটা কুতুবউদ্দিন আইবেকের নামে না। কুতুবউদ্দিন আইবেক এটা বানিয়েছেন, কিন্তু এটির নামকরণ করা হয়েছে একজন বুজুর্গ ব্যক্তির নামে, একজন বুজুর্গ ব্যক্তির নামে। ওনার নাম কুতুব উদ্দিন বখতিয়ার কাকি। কুতুব উদ্দিন বখতিয়ার কাকির স্মরণে এটি নির্মিত, সেই কারণে স্মৃতিস্তম্ভ। আর এটা একটা স্মৃতিস্তম্ভ আর কি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মরণে বানিয়েছে, তাই নাম হচ্ছে কুতুব মিনার। মোহাম্মদ বিন তুগলক দেবগিরির কি নাম রাখছিল? দেবগিরির নাম রেখেছিল দৌলতাবাদ, দেবগিরির নাম রাখলো দৌলতাবাদ। সুলতান রাজিয়ার পিতার নাম কি? ইলতুৎমিশ, ইলতুৎমিশের মেয়ে ছিল সুলতান রাজিয়া। আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল আলাউদ্দিন খলজি জিনিসপত্রের দাম নির্ধারণ করে দিয়েছিলেন, অর্থাৎ মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণই হচ্ছে ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আলাউদ্দিন খলজির মূল্য নির্ধারণ, এটা সৃজনশীলও আসতে পারে। মূল্য নিয়ন্ত্রণ বা মূল্য নির্ধারণ আলাউদ্দিন খলজি করেছিল। আলাউদ্দিন খলজি, খলজি বংশের, খলজি বংশের, সহজ কথা। এরপর ইলতুৎমিশ বাগদাদের খলিফার কাছ থেকে কোন উপাধি পেয়েছিল? এই যে মাত্র পড়েছে, মুস্তানসির বিল্লার কাছ থেকে ইলতুৎমিশ উপাধি পাইছে। প্রশ্ন হচ্ছে উপাধিটা কি? উপাধিটা হচ্ছে সুলতান-ই আজম, সুলতান-ই আজম, সুলতান-ই আজম উপাধি পেয়েছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ কার পরে ক্ষমতায় বসছে? কুতুবউদ্দিন আইবেকের পর যেই শক্তিশালী শাসক ক্ষমতায় বসছিল তার নামই হলো ইলতুৎমিশ। উনি দাস বংশের একজন শাসক ছিল। ইলতুৎমিশের পর কে বসছে? ইলতুৎমিশের পর তার ছেলেরা বসছে, কেউই যোগ্য না। যোগ্যকে? যোগ্য হচ্ছে তার মেয়ে সুলতান রাজিয়া, উনি বসেছিল। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি। দিল্লির কোন সুলতান বিমারিস্তান নামে একটা দাতব্য চিকিৎসালয় চালু করেন বা স্থাপন করেন? এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক এটা করেছিল, ফিরোজ শাহ তুগলক এটা করেছিল। আমার এটা মনে আছে। সবকিছু পরীক্ষার হলে তুমি ভুলবা না, ঠিক আছে? আমি যেমন খুব দ্রুত পড়াচ্ছি, আমারও এক দুইটা ভুল হতে পারে। পরীক্ষার হলে তোমরা যখন দাগাবা, আমি এখন যে তোমাকে দ্রুততার সাথে পড়াতে চেষ্টা করছি, পরীক্ষার হলের টাইম আরো শর্ট, তুমি আরো দ্রুত দাগাতে চেষ্টা করো, ঠিক আছে? দ্রুত দাগাতে গিয়ে আমি যেরকম একটা এমসিকিউ ভুল করেছি, স্বীকার করছি ভুল করেছে, তোমারও এরকম ভুল হতে পারে, বাট চেষ্টা করতে হবে যেন এই ভুলটা না হয়। সুতরাং স্পিড যতই বাড়াও, একটু ধীরস্থিরতা ধরে রাখতে হবে, সঠিক উত্তর দিতে হবে। সামনে ভারতের তোতা পাখি, ভারতের তোতা পাখি এই নামে খ্যাত ছিলেন কে? তোমার সামনে ক্লু হলো, এই তোতা পাখি হওয়ার কারণ হচ্ছে উনি ভালো গান টান গাইতে পারত। প্রশ্ন ছিল কে? ওটা হচ্ছে আমির খসরু। ভারতের তোতা পাখি আমির খসরু। মোহাম্মদ বিন তুগলক, ওনার আসল নাম কি? ওনার আসল নাম হচ্ছে ফখরুদ্দিন জুনাখা, জুনাখা বা জুনা খান, জুনাখা বা জুনা খান। পরবর্তীতে নাম হয়েছে মোহাম্মদ বিন তুগলক। তাজুল মাসির গ্রন্থটা কে রচনা করেন? তাজুল মাসির গ্রন্থটা রচনা করেছেন হাসান নিজামী, হাসান নিজামী। মূলত এখানে দাস বংশের ইতিহাস বর্ণনা করেছে তাজুল মাসির গ্রন্থে। আড়াই দিন কা ঝোপড়া একটা মসজিদ কুতুবউদ্দিন আইবেক বানাইছিল। আড়াই দিন কা ঝোপড়া একটা মসজিদ, কি সুন্দর একটা নাম, আড়াই দিন কা ঝোপড়া। মানে মানে হচ্ছে আড়াই দিনের একটা ঝুপড়ি ঘর। এটা মানে পৃথিবীটা বা দুনিয়াটা চিন্তা করেছেন উনি যে আড়াই দিনের একটা জায়গা, আসছি আড়াই দিন থাকবো, চলে যাব। এই কারণে মসজিদের নাম দিয়েছে আড়াই দিন কা ঝোপড়া। চমৎকার নাম, আড়াই দিন কা ঝোপড়া একটা মসজিদ বানিয়েছিলেন কুতুবউদ্দিন আইবেক।
মাতামহী সুলভ ব্যবস্থা, ওই যে মাত্র পড়েছে গ্র্যান্ড মাদার লেজিসলেশন, সো মাতামহী সুলভ ব্যবস্থা, এটা করেছিল ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক রাজদরবারে সুলতানকে সিজদা করার রীতি চালু করেন কে? খারাপ রীতি, সিজদা করতে হবে, ভালো না, খুব খারাপ রীতি। গিয়াসউদ্দিন বলবন এগুলা করছে। সে কঠিন পাবলিক ছিল, কঠিন পাবলিক ছিল। তার দৈন্তাস্বর রস্যুকার কই গেল? সুলতান বলবন, গিয়াসউদ্দিন বলবন, সুলতান বলবন এগুলা করছে, দুষ্ট। তারপর সুলতান রাজিয়া বিপদ থেকে পরিত্রাণের জন্য কাকে বিবাহ করেন? যার কাছে হেরে গেছে তারে বিয়ে করছিল, ভাতিন্ডা। ভাতিন্ডার শাসক আলতুনিয়াকে, ভাতিন্ডার শাসক আলতুনিয়াকে বিয়ে করেছিলেন। এরপর স্বামী স্ত্রী মিলে ভাইয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছিল, পারে নাই, হেরে গিয়েছিলেন রাজিয়া। এরপর শিকলে বাঁধা ঘণ্টা শাসকের কি পরিচয় বহন করে? শিকল কেন বাজছে? কেন বাজছে ঘণ্টাটা? এটা মূলত বাঁধা হয়, রাজ দরবারে ঘণ্টাটা থাকে বা রাজ দরবারের কাছাকাছি, মানে সুলতানের কানে যাবে ঘণ্টার আওয়াজ, এমন অবস্থায় ঘণ্টাটা রাখে। আর ঘণ্টাটার দড়ি থাকে রাজ ফটকের অনেকটা দূরে বাইরে, ঠিক আছে? কেন? যেন সাধারণ মানুষ এসে তারা যদি কোনো বিচার চায়, সরাসরি তো ঢুকতে পারবে না রাজ দরবারে, সুতরাং তারা বিচার চাইলে ঘণ্টার এই দড়িটা ধরে টান দিবে। এই দড়িটা ধরে টান দিলে ঘণ্টা বেজে উঠবে, সাথে সাথে সুলতান বুঝতে পারবেন কেউ না কেউ একজন বিচার চাইতেছে। এরপর প্রহরীকে বলবেন, যাও তারে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হবে, বলো তুমি কি বলতে চাও, তোমার কি মানে বিচার তুমি দিতে চাও আমার কাছে বলো। তারপর ওই ব্যক্তি বিচার দিতেন এবং তারপর সুলতান বিচার করার চেষ্টা করতেন। এটাই হচ্ছে শিকলে বাঁধা ঘণ্টা। এটা একটা ন্যায় বিচারের ব্যাপার, ন্যায় বিচারক। তারপর ফিরোজ শাহ তুগলক কত প্রকার অবৈধ কর রহিত করেন? আবারও সংখ্যা, সংখ্যা আসলে আমি গোলমাল পাকিয়ে ফেলি। আমার মনে হচ্ছে 23 হতে পারে, বাট সংখ্যা ভাই আমি সংখ্যাতে খুবই দুর্বল। যাক, এটা আমি পারছি। 23 23 প্রকারের কর, অবৈধ কর রহিত করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক 23 প্রকার কর রহিত করেন। তিনি বেশ জনদরদী ছিলেন। আমরা অনেকগুলো পড়ে ফেলছি, কিন্তু আসতে পারে ওনার জনদরদী কাজকর্ম আসতে পারে। যেমন মাত্র পড়েছি বিমারিস্তান নামে, তিনি হচ্ছে একটা হসপিটাল স্থাপন করে দিয়েছিলেন। 23 প্রকার কর উনি তুলে দিয়েছিলেন। গ্র্যান্ড মাদার লেজিসলেশন তিনি চালু করেছিলেন, তো অনেক কিছু করেছেন তিনি। এরপর আমাদের বংশগুলো গেল। এবার 3 নম্বর অধ্যায়, ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন। যদিও আসলে সত্যিকার অর্থে আমরা মুঘল শাসন দেখব না, আমরা দেখব 6 জন মানুষের শাসন। ছোট্টবেলায় পড়েছিলেন, বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। এখানে সেটাই দেখব, বাবার, বাবর, হইল হুমায়ুন, একবার আকবর, জ্বর জাহাঙ্গীর, বাবার হইল একবার জ্বর, সারিল শাহজাহান, ঔষধে আওরঙ্গজেব। আমরা এই 6 জন বিখ্যাত মুঘল শাসক সম্পর্কেই পড়ব আমাদের বইতে। এই 6 জনের পর যারা এসেছিলেন প্রত্যেকে ব্যর্থ অযোগ্য শাসক ছিলেন। এই ব্যর্থ অযোগ্য শাসকদেরকে নিয়েও বইতে হালকা পাতলা কথাবার্তা আছে, কিন্তু সেগুলো গুরুত্বপূর্ণ না, সেগুলা গুরুত্বপূর্ণ না। দ্যাটস ওয়াই আমরা প্রথম 6 জনকেই দেখব। অবশ্যই শুরু করব বাবরকে দিয়ে। আসুন শুরু করি। সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট কে ছিলেন? না, এটা তো বাবর ছিল না, এটা আকবর ছিল। আকবরের সব উল্টো পাল্টা করে সব জিতে ফেলছে আকবর। সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট ছিলেন আকবর। আকবর মনসবদারি প্রথা, এটাও আকবর চালু করেছিল সেনাবাহিনীতে শৃঙ্খলা নিয়ে আসার জন্য। শৃঙ্খলা ঠিকঠাক। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দৈর্ঘ্য কত মাইল ছিল? আমি পারবো না, সংখ্যা আমার মনে থাকে না। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দৈর্ঘ্য ছিল 1500 মাইল। একটু মাথায় রাখবো তাহলে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড 1500 মাইল দীর্ঘ ছিল। বানিয়েছিলেন শের শাহ, বানিয়েছিলেন শের শাহ। এমনকি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আমাদের সোনারগাঁও থেকে চলে গিয়েছিল দিল্লি পর্যন্ত। ভাবো, সোনারগাঁও থেকে দিল্লি চলে যাওয়ার রাস্তা ছিল, এখন কিচ্ছু নাই, কি অবস্থা। তাহলে এটি ছিল 1500 মাইল দীর্ঘ, নির্মাণ করেছিলেন শের শাহ। সামনে আসি। আচ্ছা, হুমায়ুন শব্দের অর্থ কি? হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে সেটা যেটা তার ছিল না। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে সেটা যেটা তার ছিল না। হুমায়ুনের অর্থ হচ্ছে ভাগ্যবান, ভাগ্যবান। তবে ওনার ভাগ্য খুব একটা সুপ্রসন্ন ছিল না, ওনার ভাগ্য পুরোই খারাপ ছিল। যুদ্ধ করে আর উনি যুদ্ধ হারে, যুদ্ধ করে আর উনি যুদ্ধ হারে। এ হচ্ছে হুমায়ুন। সামনে আসি।
হুমায়ুনের মৃত্যু হয় কিভাবে? গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে 1556 খ্রিস্টাব্দে উনি মারা যান। মাগরিবের নামাজের আজান দিয়েছিল, উনি লাইব্রেরিতে পড়ছিলেন। পড়া শেষে মাগরিবের নামাজ পড়ার জন্য একটু তাড়াহুড়ো করে তিনি নামার চেষ্টা করছিলেন। গ্রন্থাগারের সিঁড়ি থেকে নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান এবং সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি আঘাত পান মাথায় এবং মৃত্যুবরণ করেন 1556-তে। অতঃপর তার শিশু পুত্র আকবরকে ক্ষমতায় বসানো হয়। শের শাহের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম শাসনীয় ইউনিট কি ছিল? গ্রাম। ওনার সর্বাপেক্ষা ক্ষুদ্রতম শাসনীয় ইউনিট ছিল গ্রাম। এরপর দ্বীন-ই ইলাহি হচ্ছে আমাদের আকবরের ফাইজলামি। আকবরের মনে হয়েছে সবগুলো ধর্মের মতবাদ এক করে আমি নিজে একটা মতবাদ দিব, আমি নিজে একটা ধর্ম চালু করব, সেটির নামই হচ্ছে দ্বীন-ই ইলাহি। ঠিক আছে? দার্শনিক উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য, সামরিক উদ্দেশ্য, সামাজিক উদ্দেশ্যে প্রবর্তিত মতবাদ না, দার্শনিক, সামরিক, সামাজিক না, রাজনৈতিক উদ্দেশ্যে প্রবর্তিত মতবাদ। রাজনৈতিক একটা উদ্দেশ্য ছিল, সবাই আমার কথা শুনবে, সবাই আমার ধর্মে চলে আসবে, রাজনৈতিক উদ্দেশ্যে প্রবর্তিত মতবাদ হয়ে গেছে। দেখছো? সঠিক। সর্বোচ্চ মনসবদারের অধীনে সৈন্য থাকতো 10,000, সর্বোচ্চ 10,000। এরপর কেন সম্রাট জাহাঙ্গীরকে এ চাইল্ড অফ মেনি প্রেয়ার্স বলা হয়? ওই যে আমাদের রানীর বাচ্চা হয় না, কান্নাকাটি, অনেক দোয়া দরুদ পড়া, তারপর জাহাঙ্গীর শাহ হয়েছেন। এরপরে উনি একের পর এক মেয়েদের সাথে প্রেম করা শুরু করছেন, দুষ্ট জাহাঙ্গীর সাহেব। ঠিক আছে? তো আচ্ছা, ঠিক আছে, ওনাকে চাইল্ড অফ মেনি প্রেয়ার্স বলে, অনেক সাধনার পর ওনার জন্ম হয়েছিল তাই। এরপর তাজমহলের স্থপতি ওস্তাদ ঈশা সিরাজি তাজমহল শাহজাহান সাহেব প্রেমের স্মৃতিচিহ্ন স্বরূপ নির্মাণ করেছিলেন। এটা নির্মাণ করতে গিয়ে পুরো মোগল শাসনকে তিনি হুমকির মুখে ফেলে দিয়েছিলেন। কিভাবে? খুব সহজ। উনি এই সৌধ বা এই স্মৃতিচিহ্ন নির্মাণ করতে গিয়ে পুরো মোগলদের যে টাকা পয়সা ছিল, অর্থাৎ তাদের হাতে যে সম্পদ ছিল, সে সম্পদ প্রায় পুরোটাই তিনি শেষ করে ফেলেন। রাজকোষ ফাঁকা করে ফেলেছিল এই তাজমহল নির্মাণ করতে গিয়ে। তারপর তাজমহল তৈরিতে কত হাজার শ্রমিক লেগেছিল? আবারও সংখ্যা আমি শিওর না, মনে হচ্ছে 20,000 শ্রমিক, 22 বছর সময়। উল্টো হইতে পারে। 20,000 শ্রমিক, 22 বছর সময়। চলো চেক করি। হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়া আমরা একটু মাথায় রাখবো, 20,000 শ্রমিক, 20,000 শ্রমিক, সময় লাগছে 22 বছর। এই 22 বছরে পুরো রাজকোষ ফাঁকা করে দিয়েছেন এই লোকটা, শাহজাহান। তাজমহল তৈরিতে 20,000 শ্রমিক, 22 বছর সময়। সম্রাট জাহাঙ্গীরের দস্তুরুল আমল কি? 12টা শাসনতান্ত্রিক বিধি। 12টি শাসনতান্ত্রিক বিধিকে বলা হতো সম্রাট জাহাঙ্গীরের দস্তুরুল আমল। কোন নীতির সম্রাট আওরঙ্গজেবকে বেশি সমালোচিত করেছে? দাক্ষিণাত্য নীতি। সমালোচিত না শুধু, দাক্ষিণাত্যর ওই জায়গাটার যে শাসকরা ছিল তাদের সাথে তিনি ভালো সম্পর্ক রাখতে পারেননি। রাজপুতদের সাথেও তিনি, রাজপুত নীতিও তো আছে, রাজপুত নীতিতেও তো তিনি ভুল করেছিল। রাজপুত নীতি, এই তো আমি বিপদে পড়ে গেলাম। রাজপুত নীতি হবে নাকি দাক্ষিণাত্য নীতি হবে? রাজপুতদের সাথে, ঘটনাটা ক্লিয়ার করি, রাজপুতদের সাথে তিনি খুব খারাপ একটা অবস্থায় চলে গিয়েছিলেন। আকবর যে মৈত্রিতা স্থাপন করেছিলেন রাজপুতদের সাথে, এই মৈত্রিতা শেষ হয়ে যায় আওরঙ্গজেবের সময়। ফলে যেটা হয়, দাক্ষিণাত্য পুরোপুরি প্রায় ওনার হাত থেকে বের হয়ে যায় আওরঙ্গজেবের সময়। এরপর তিনি লড়াই করে গেছেন, এই জায়গাটা বারবার দখলে নেওয়ার চেষ্টা করেছেন। ফলশ্রুতিতে এই লড়াইগুলো করতে গিয়েও রাজকোষ আরো বেশি ফাঁকা হয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, কোন নীতি ওনাকে বেশি সমালোচিত করেছে? দাক্ষিণাত্য নীতি। আমি যেটা বলছিলাম সেটাই উত্তর। কিন্তু উনি রাজপুতদের সাথে খারাপ সম্পর্ক গিয়েছিলেন। ঠিক আছে? এই কারণেই দাক্ষিণাত্যের এই অবস্থাটা হয়েছিল। আইন বিষয়ক গ্রন্থ ফতোয়ায়ে আলমগীরি প্রণীত হয় কার পৃষ্ঠপোষকতায়? আলমগীরের পৃষ্ঠপোষকতায়। আলমগীরটাকে আওরঙ্গজেব নিজের পৃষ্ঠপোষকতা। আমার নামে বই লিখতেছো, আমার সময়ের আইনগুলো নিয়ে বই লিখতেছো, তো আমি তোমার হেল্প করবো না? অবশ্যই, তার কারণ আওরঙ্গজেব। আচ্ছা, মুঘল সাম্রাজ্যে আর্থিক সংকট দেখা দেওয়ার কারণ কি?
আয়ের পরিমাণ কম, না 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 না, আয় অনেক ভালোই ছিল, আয়ের চেয়ে ব্যয় বেশি। ঠিক, সম্পদ শেষ হয় না, সম্পদ শেষ হবে কেন? ভোগের পরিমাণ বেড়ে যাওয়া, ভোগের পরিমাণ বাড়ছিল কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, ওনাকে কোথায় নির্বাসন দেওয়া হয়? কি লিখছে, রেজুন না, রেঙ্গুন। ওনাকে নির্বাসন দিয়েছিল মিয়ানমারের রেঙ্গুনে, মিয়ানমারের মিয়ানমারের রেঙ্গুনে। এই যে সিপাহী বিপ্লব হয়েছিল বা সিপাহী বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহে বিদ্রোহীদেরকে উনি নেতৃত্ব দিয়েছিলেন, বিদ্রোহীদের নেতা হয়েছিলেন। আর এই কারণে ইংরেজরা খেপে গিয়ে ওনাকে বিচারের সম্মুখীন করে এবং বিচারের পর মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসিত জীবনযাপন, ওখানে উনি মারা গেছেন। শেষ। তারপর মুঘল আমলে প্রদেশের সর্বোচ্চ কর্তা কি ভাই? প্রদেশ, প্রদেশ, প্রদেশকে ওরা বলতো সুবা, প্রদেশকে ওরা বলতো সুবা। তাহলে সুবার যিনি সর্বোচ্চ কর্তা তারে বলে সুবেদার, সুবার যিনি সর্বোচ্চ কর্তা তারে বলে সুবেদার বা সুবাদার। তারপর কত খ্রিস্টাব্দের সম্রাট জাহাজলির, আরে জাহাজলির তো কেউ নাই, আছে সম্রাট জাহাঙ্গীর। কত খ্রিস্টাব্দের সম্রাট জাহাঙ্গীর মুঘল সিংহাসনে বসেন? আমি জানি না, মনে হচ্ছে 1605 হইতে পারে, বাট আমি জানি না সঠিক উত্তরটা। ঠিক আছে, এই সাল আমার মনে থাকে না, 1605 হয়তো আমি মিলাই ফেলছি 1615 এর সাথে, আমার মনেই থাকে না সঠিক উত্তর কোনটা। 1605, ঠিকঠাকই বলেছি। আচ্ছা, তাহলে সম্রাট জাহাঙ্গীর মুঘল সিংহাসনে বসেন ভাইয়া 1605-এ। আমি বারবার বলতেছি আমার সাল মনে থাকে না, তোমাদের অনেকের এই সমস্যাটা হইতে পারে। সলিউশন কি? সলিউশন হচ্ছে বারবার পড়া। তুমি বারবার একটু পড়ে যাবা, বারবার একটু দেখে যাবা, ঠিক আছে? বারবার দেখতে তুমি পারবা, ঠিক আছে? ওকে। বাবর কাদের আমন্ত্রণে ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেন? তাজ, দৌলত, তাজ, ঈশা না, দৌলত খান আর আলম খান, ওনাদের আমন্ত্রণেই অভিযান পরিচালনা করেন। ঠিকঠাক। সম্রাট হুমায়ুন কাকে একদিনের জন্য দিল্লির সিংহাসন উপহার দিয়েছিল? ভিস্তিওয়ালা নিজামকে, ভিস্তিওয়ালা নিজামকে। ঘটনাটা কি? ঘটনাটা খুব সহজ। হুমায়ুন যুদ্ধ করতে আসছেন এই বাংলায়, কার বিরুদ্ধে? শেরশাহের বিরুদ্ধে। শেরশাহ তখন পালিয়ে পালিয়ে থাকে, শেরশাহ সরাসরি হুমায়ুনের সাথে লড়াইয়ে লিপ্ত হয় না, কিন্তু হঠাৎ করে একদিন বৃষ্টির মধ্যেই রাতের বেলা আক্রমণ করে বসেন শেরশাহ। হঠাৎ করে রাতে আক্রমণ হওয়ায় অতর্কিতে হুমায়ুনের সৈন্যরা কিছু বুঝে ওঠার আগে একের পর এক মারা পড়তে থাকে। এক পর্যায়ে হুমায়ুন এই অবস্থায় পানিতে পড়ে যান। তিনি যখন পানিতে পড়ে যাচ্ছিলেন, তিনি পানিতে ডুবে যাচ্ছিলেন, এমন সময় একজন ভিস্তিওয়ালা, ভিস্তিওয়ালা মানে কি? ভিস্তিওয়ালা মানে হচ্ছে যিনি পানি বহন করে। পানি কেন বহন করতে হবে? কারণ তখনকার দিনে এখন যেমন খুব সহজে পানির কল আছে, টিউবওয়েল আছে, তখনকার দিনে এগুলো কিছুই ছিল না। এই কারণে দেখা যেত তখন বড় বড় হচ্ছে বিভিন্ন, মানে কি কি বলা যেতে পারে, চামড়ার ব্যাগ তৈরি করা হতো বিভিন্ন প্রাণীর চামড়া দিয়ে। এই গাধা, উট, এগুলোর চামড়া দিয়ে, গরুর চামড়া, এগুলো দিয়ে বড় আকারের চামড়ার ব্যাগ তৈরি করা হতো। আর এই চামড়ার ব্যাগের মধ্যে পানি ভরে ভিস্তিওয়ালারা এলাকায় এলাকায় পানি সরবরাহ করত। ঠিক তেমনই একজন ভিস্তিওয়ালা ছিল নিজাম। এই ভিস্তিওয়ালা তার ভিস্তিটাকে, মানে পানি রাখার চামড়ার ওই পাত্রটাকে, বা মানে ফুলানো যায় এরকম ওই ব্যাগটাকে ফুলালো, ফুলায় ওটা ছুঁড়ে দিল হুমায়ুনের দিকে। হুমায়ুন তারপর সেই ভিস্তিটাকে জড়িয়ে প্রাণ বাঁচলেন। তবে তিনি এই ভিস্তিওয়ালার ভিস্তিটা ধরার আগে বা পাত্রটা ধরার আগে চিৎকার করে বলেছিলেন, তোমার নাম কি? তখন ভিস্তিওয়ালা চিৎকার করে বলেছিল, আমার নাম নিজাম। আর উনিও চিৎকার করে বলেছিলেন, আমি বাদশাহ হুমায়ুন, আমি যখন আবার সিংহাসনে বসবো তুমি একটা বার অন্তত আমার সাথে দেখা করিও। পরবর্তীতে নিজাম একটা বার তার সাথে দেখা করতে আসে। দেখা করতে আসার পর হুমায়ুন তারে জিজ্ঞেস করে, তুমি আমার জীবন বাঁচাইছো, এখন তুমি বলো তুমি কি চাও? তখন ভিস্তিওয়ালা নিজাম বলছিল, খারাপ খারাপ। নিজাম বলছে, আমি একদিনের জন্য আপনার জায়গাটাতে বসতে চাই, আমি একদিনের জন্য দিল্লির সিংহাসনে বসতে চাই। এটা বলা যেতে পারে ভিস্তিওয়ালা নিজামের একটা খারাপ ইচ্ছে। আপনাকে এতটা সম্মান দিল যে তুমি কি চাও বলো, যা চাইবা তাই দিব। তো আপনি সিংহাসনে বসতে চাইলেন কেন? আপনি সোনা দানা, হীরা জহরত, মণি মাণিক্য যা কিছু আছে চান না, আপনি সিংহাসনে বসতে চাইলেন কেন? তিনি সিংহাসনে বসলেন
সিংহাসনে বসার পর বেলা কিছুটা পার হলো। বেলা কিছুটা পার হওয়ার পর উনি ফিসফিস করে সাথে যে উজির দরবারের প্রধান আমত্ত যারা ছিল, মন্ত্রী যারা ছিল, তাদের একজনকে বললেন, রাজাদের জন্য যে হ্যারেমটা থাকে, যেখানে ওই মহিলা মানুষরা থাকে আর কি, ওইটার মধ্যে একবার যাওয়া যায় না? মানে যে মহিলারা থাকে ওনাদেরকে একটু দেখলাম। তখন মন্ত্রী যারা ছিলেন, যে মন্ত্রীকে তিনি এই কথাটা বলেছিলেন, তিনি বললেন, যাবে না কেন? অবশ্যই হেরেমে যাওয়া যাবে। তবে হেরেমে দুই টাইপের মানুষ যাইতে পারে। এক, রাজ রক্ত আছে, সত্যিকারের যিনি সম্রাট, সত্যিকারের যিনি সুলতান, সত্যিকারের যিনি শাসক, তিনি বা তার রক্ত যারা বহন করে তারাই যেতে পারে হেরেমের মধ্যে। আর আরেক শ্রেণীর পুরুষ মানুষ হেরেমে প্রবেশ করতে পারে। কারা? সেই টাইপের পুরুষ মানুষ যাদের জিব্বাটা কেটে দেওয়া হয়, কানের মধ্যে সীসা ঢেলে দেওয়া হয়, এবং যে জিনিস থাকার কারণে আপনি পুরুষ, ওইটা কেটে দেওয়া হবে। কেটে দেওয়া হওয়ার পর আপনি ঢুকতে পারবেন হেরেমখানায়। ঢুকবেন? ঢুকবেন? ব্যবস্থা করি হেরেমখানায় ঢোকার। তখন বিস্তরা নিজাম বলছে, থাক, যাব না, আর হেরেমখানায় যাব না। তিনি আর হেরেমখানায় প্রবেশ করলেন না। দিনের শেষে সন্ধ্যা এলো। সন্ধ্যা বেলায় তিনি অনেকগুলো গাধার পিঠে, অনেকগুলো ঘোড়ার পিঠে, অনেকগুলো গরুর গাড়িতে করে অনেক পরিমাণ হীরা, জহরত, মণি, মাণিক্য সবকিছু নিয়ে তিনি সিংহাসন ছেড়ে তার বাড়ির রাস্তা ধরেছিলেন। হুমায়ুন প্রচন্ড রকমভাবে দিলদরিয়া মানুষ ছিলেন। এই কারণে হুমায়ুনের যেহেতু প্রাণ বাঁচাইছিল, তাই প্রাণ বাঁচানোর প্রতিদান স্বরূপ সে যা চাইছে হুমায়ুন তাই দিয়েছিল। কিন্তু হুমায়ুনের ভাই কামরান মির্জা এটা সহ্য করে নাই। কামরানের কাছে মনে হয়েছিল এই লোক সিংহাসনের অপমান করছে, এমনকি এই লোকে যে এত মণি মাণিক্য হীরা জহরত নিয়ে যাচ্ছে, সে এগুলো প্রাপ্য না। এই কারণে ধারণা করা হয় কামরান মির্জা ভিস্তিওয়ালা নিজামের পিছনে লোক লাগিয়ে দিয়েছিল, এবং ভিস্তিওয়ালা নিজাম এই যে এত ধন সম্পদ সবকিছু নিয়ে বাড়ির পথ ধরছিল, বাড়ির পথ থেকে আল্লাহর পথে চলে গেছে। অর্থাৎ রাস্তায় যাওয়ার পথেই কামরান মির্জার নির্দেশে, হুমায়ুনের ভাই কামরান মির্জার নির্দেশে ভিস্তিওয়ালা নিজামকে হত্যা করা হয়। এই হলো ঘটনা। সামনে চলো, সামনে যাই। ভিস্তিওয়ালা নিজাম থাকুক। শের শাহ, ওনার বংশের নাম কি? ওনার বংশের নাম হচ্ছে সুর বংশ। শের শাহ, সুরি বলা হয় এই কারণে। আইনে আকবরী গ্রন্থের রচয়িতাকে আবুল ফজল, আবুল ফজল, কারণ আকবরের শাসন আমলে উনি ছিলেন আকবরের সবচেয়ে কাছের বন্ধু এবং আকবরের প্রধানমন্ত্রী। তাই তো আকবরের আইন নিয়ে তিনি বই লিখেছেন, আইনি আকবরী। শের শাহের সাম্রাজ্য কতটি সরকারে বিভক্ত ছিল? আবারও সংখ্যা কয়টি? 47টি। শের শাহের সাম্রাজ্য 47টি সরকারে বিভক্ত ছিল, 47টি। এরপর সম্রাট জাহাঙ্গীর কেন বেল অফ জাস্টিস টাঙিয়ে দেন? কেন? কেন বেল অফ জাস্টিস টানাইছে? যেন তিনি হচ্ছে সাধারণ যে প্রজা আছে তাদের অভিযোগ, তাদের বিচার আচার এগুলো শুনতে পারেন, নিরীহ প্রজাদের অভিযোগ শুনতে। ভারতের ইতিহাসে সর্বপ্রথম কামানকে ব্যবহার করছে সম্রাট বাবর। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে প্রথম যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে তিনি কামান ব্যবহার করেছিলেন। ময়ূর সিংহাসন নির্মাতা, নির্মাতা বললে শাহজাহান, নির্মাতা বললেই শাহজাহান। সম্রাট জাহাঙ্গীর প্রবর্তিত দস্তুরুল আমল, এটা দন্তাস্য, দস্তুরুল আমলে কয়টি আইন ছিল? 12টি। 12টি আইন ছিল দস্তুরুল আমলে, 12টি আইন ছিল। সম্রাট শেরশাহ, শেরশাহের বাল্য নাম কি? শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ। শেরশাহের বাল্য নাম ছিল ফরিদ। শেরশাহের বাপে বুঝে নাই, বুঝে নাই, মনে করছে শেরশাহ যখন ছোট ছিল, যখন ওনার নাম ছিল ফরিদ, বাবা মনে করছিল এই পোলাটা আহাম্মক, এই পোলাটার মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। এই কারণে তার বাবা তাকে ততটা ভালো চোখে দেখতেন না। এক পর্যায়ে ফরিদ পালিয়ে যায়। পালিয়ে গিয়ে সে অন্যত্র গিয়ে খুব ভালো করে বই পুস্তক শিখে। এক পর্যায়ে এক ব্যক্তির সাথে তার দেখা হয়। ওই ব্যক্তির ফরিদের জ্ঞান প্রতিভায় মুগ্ধ হয়ে তার বাবার কাছে সে প্রশংসাগুলো করেন। তার বাবা তখন তাকে ধরে এনে সাম্রাজ্যের, তখন তারা হচ্ছে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ছিল, সাম্রাজ্যের দায়িত্বে নিয়োজিত করে দেন। পরবর্তীতে ধীরে ধীরে শেরশাহ নিজেই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তুজুকি বাবরি কোন ভাষায় রচিত? তুজুকি বাবরি, বাবরের আত্মজীবনী, বাবরের আত্মজীবনী রচিত হয়েছে তুর্কি ভাষায়, রচিত হয়েছে তুর্কি ভাষায়। নূরজাহান প্রকৃত নাম কি? নূরজাহান
জাহানের আলো। নূর মানে আলো, জাহান মানে পৃথিবী। তার মানে নূর জাহান শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর আলো। বিয়ে করেছিলেন সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর ছিলেন তার দ্বিতীয় স্বামী। এর আগে নূরজাহানের বিয়ে হয়েছিল আরেকজনের সাথে, সেই স্বামী মারা গেছেন। মারা যাওয়ার পর সম্রাট জাহাঙ্গীর তাকে বিয়ে করছে। আসল নাম কি বা প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নিসা। প্রকৃত নাম ছিল মেহেরুন্নিসা। এরপর কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ? বহুবার বলছি 1526। 1526-এ প্রথম যুদ্ধ, 1556-তে দ্বিতীয় যুদ্ধ। এরপর নিচের কোন যুদ্ধে প্রথম কামান? পানিপথের প্রথম যুদ্ধে প্রথম কামান ব্যবহার করছে সম্রাট বাবর ইব্রাহিম লোদির বিপক্ষে। এরপর বাংলায় কোম্পানি ঔপনিবেশিক শাসন। দেখতে দেখতে প্রত্যেকজন মুঘল শাসককে নিয়ে আমরা কথা বলছি। মুঘলদের ক্ষমতা কমেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা বাড়ছে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে আমাদেরকে পরবর্তীতে পুরো ভারতবর্ষকে কবজা করেছে। চলো দেখি এবার সেই গল্প। কলকাতা নগরী গোড়াপত্তন করেছে কে? জব চার্নক। জব চার্নক 3টা গ্রাম কিনছিল। 3টা গ্রাম কিনে এই 3টা গ্রামের এত উন্নতি করছে যেটা বিশাল একটা নগরী হচ্ছে। নগরীর নাম কলকাতা, মহানগরী কলকাতা। জব চার্নক। বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764-তে। এটা আমি পারি। 1764 সালে বিহারের বক্সারের প্রান্তরে, 1764 সালে বিহারের বক্সারের প্রান্তরে এক পাশে ছিল আমাদের স্বাধীন চেতা, স্বাধীন নয় কিন্তু স্বাধীন চেতা নবাব মীর কাসিম। আরেকদিকে ছিলেন ইংরেজ সেনাপতি হেক্টর মনরো। হেক্টর মনরো। নবাব মীর কাসিম লড়াই করেছিলেন, কিন্তু হেক্টর মনরো এর কাছে তিনি পরাজিত হন। হেক্টর মনরো এর কাছে তিনি পরাজিত হন। এবং এরই মধ্য দিয়ে ইংরেজরা বুঝতে পারলো যে না, নবাবকে বসাবো, নবাবকে হাতের পুতুলের মতো আমরা ব্যবহার করব, এটা আসলে হবে না। অনেক নবাবই অবাধ্যতা করবে, অনেক নবাবই আমাদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিবে। সুতরাং কি করা যায়? নবাব বাদ, আমরাই ক্ষমতায় বসবো। এরপর ওরাই ক্ষমতায় বসে। 1765 সালে দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল? বাণিজ্য করব, বাণিজ্য করব, বাণিজ্য করতে গিয়ে দেশটা দখল করে ফেলবো, এই হচ্ছিল উদ্দেশ্য। বাট বাণিজ্য করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, দ্বৈত শাসনের ফলে কি হয়? নারীরা শিক্ষা লাভ থেকে বঞ্চিত হয় না। কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়? জীবনেও না। ওরা লাভবান হয়েছে। বাংলার অর্থনীতি বিপর্যস্ত হয়? কথা সঠিক। প্রশাসনিক জটিলতা তৈরি হয়? এটাও হয়েছিল, কিন্তু আমাদের অর্থনীতি বিপর্যস্ত হয়, এটাই মূল ঘটনা। বারাসাতের বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে তিতুমির। বারাসাতের তিতুমির, তিতুমিরের বাসায় কেল্লা। বাংলার কোন বীর সন্তান সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হন? শহীদ হয়েছে তিতুমির। তিতুমির শহীদ হয়েছে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে প্রথম শহীদ। আচ্ছা, ফরায়েজি আন্দোলন কোন ধরনের আন্দোলন? ধর্মীয় সংস্কার। ফরায়েজি, ফরজ শব্দটি থেকে এসেছে ফরায়েজি। ফরজ শব্দের অর্থ হচ্ছে যা অবশ্যই পালনীয়। আমাদের ইসলাম ধর্মে যা অবশ্যই পালনীয় সেটাকেই বলা হয় ফরজ। এই অবশ্যই পালনীয় কাজ থেকেও আমরা সরে যাচ্ছিলাম, তাই হাজী শরীয়তুল্লাহ শুরু করেছিলেন ফরায়েজি আন্দোলন। কত সালে তিতুমিরের বাসায় কেল্লা নির্মিত হয়? আবারও সাল মনে হচ্ছে 31, মনে হচ্ছে। আমি ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। না, এটা ঠিক উত্তর দিয়েছি। 1831 তিতুমিরের বাসায় কেল্লা নির্মাণ করেন। 1831। সত্য বিলোপ নীতির প্রবর্তককে? আমার ছেলে নেই, আমার ছেলে নেই। তো আমার ছেলে না থাকলে আমার মৃত্যুর পরে আমার ক্ষমতা, আমার এলাকা, আমি যে জায়গার জমিদার, আমি যে জায়গার শাসক, ওই এলাকার মালিক কে হবে? মালিক আমার মেয়ে বা আমার মেয়ের জামাই বা আমার ভাতিজা, এমন কেউ হবে। কিন্তু ইংরেজরা বলছে না, না, তোমার যদি সরাসরি তোমার কোনো সন্তান না থাকে, তোমার কোনো সরাসরি কানেকশন না থাকে কারোর সাথে, এরকম কেউ যদি না থাকে তোমার পর, তাহলে তোমার আর ক্ষমতা থাকবে না। তাহলে কার কাছে যাবে? ইংরেজের কাছে যাবে। কে দিচ্ছে এই দুষ্ট বুদ্ধি? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। তোমার সরাসরি রক্তের সম্পর্কে যদি কেউ না থাকে তাহলে তুমি বাদ, সত্য চলে যাবে ইংরেজদের কাছে। লর্ড ডালহৌসির মাথা থেকে আসছে এই দুষ্ট বুদ্ধি। আচ্ছা, সিপাহী বিদ্রোহের, সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ ফলাফল কোনটা? সিপাহী বিপ্লবের ফলে কি ঘটেছিল? সিপাহী বিপ্লবের ফলে কোম্পানির শাসনের অবসান ঘটে। কোম্পানি শাসনের
অবসান ঘটে ব্রিটিশ কর্তৃপক্ষের হাতে। এরপর সরাসরি শাসন ক্ষমতা চলে যায় সিপাহী বিদ্রোহের কারণে। ঠিক আছে, এরপর ব্রিটিশ কর্তৃপক্ষ সরাসরি আমাদেরকে শাসন করা শুরু করে। মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোন দেশে নির্বাসন দেওয়া হয়? মিয়ানমার। ওনাকে নির্বাসন দেওয়া হয়েছিল মিয়ানমারে। কারণ আমরা জানি মিয়ানমারে অবস্থিত রেঙ্গুন, ওনারে নির্বাসন দিয়েছিল রেঙ্গুনে। তাই হচ্ছে বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেওয়া হয় মিয়ানমার। এরপর বাংলার কোন ব্যক্তি হাতেম তাই? হাজী মোহাম্মদ মহসিন। বিয়ে শাদী করে নাই, বাপের অনেক সম্পত্তি ছিল, বোনের সম্পত্তি উনি পাইছিল, সব দান করে দিছে। তাহলে উত্তর হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন হচ্ছে বাংলার হাতেম তাই। বাংলার নবজাগরণের অগ্রদূতকে? কঠিন প্রশ্ন। নবাব আব্দুল লতিফ এই নামটাও মনে হচ্ছে, আবার সৈয়দ আমির আলী এই নামটাও মনে হচ্ছে। তবে আব্দুল লতিফ হবে মনে হচ্ছে আমার ধারণা। আর ঠিক উত্তর দিয়ে ফেলেছি, নবাব আব্দুল লতিফ, উনি হচ্ছে বাংলার নবজাগরণের অগ্রদূত। তবে সৈয়দ আমির আলীরও অনেক অবদান আছে। সৈয়দ আমির আলী একটা খুব সুন্দর বই লিখেছে, এ শর্ট হিস্ট্রি অফ সারাসিনস। এই বইটার মধ্যে কি আছে? এই বইটার মধ্যে মূলত ইসলামের ইতিহাস আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ বা ওফাত লাভের পর কিভাবে খিলাফত প্রতিষ্ঠিত হলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিভাবে আরবের ভূমি থেকে ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যে ইসলাম ছড়িয়ে পড়ে, এই ব্যাপারটা তিনি তার বইতে লিখেছিল সৈয়দ আমির আলী। তোমরা পড়ে দেখো বইটা, এ শর্ট হিস্ট্রি অব দ্য সারাসিনস। ঠিক আছে। আর নবজাগরণের অগ্রদূত নবাব আব্দুল লতিফ। আল্লাহ, পরের প্রশ্নই দেখি। এই প্রশ্ন, এ শর্ট হিস্ট্রি অব দ্য সারাসিনস গ্রন্থটির রচয়িতাকে? এতক্ষণ ধরে বলছি সৈয়দ আমির আলী। আচ্ছা, মুসলমানদের রাজনৈতিক চেতনা সৃষ্টিতে নিচের কে অবদান রাখেন? মুসলিমদের রাজনৈতিক চেতনা সৃষ্টিতে অবদান রেখেছেন সৈয়দ আমির আলী। তার বই পুস্তক কাজের মাধ্যমে তিনি অবদান রাখেন। কংগ্রেস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল? স্বাধীনতা অর্জন? জীবনেও না। কংগ্রেস প্রতিষ্ঠাই করছিল ব্রিটিশরা। অ্যালান অক্টাভিয়ান হিউমের মাধ্যমে প্রতিষ্ঠিত। জীবনেও স্বাধীনতা না। আন্দোলনে নেতৃত্ব দান পরে হয়েছে ব্রিটিশদের হিন্দু স্বার্থের অনুকূলে রাখা। না, এটাও না। তাহলে প্রথমটা জাতীয়তাবাদী চিন্তা ধারণার বা চিন্তা চেতনার বিকাশ। জাতীয়তাবাদী চিন্তা চেতনার বিকাশ, এটাই হচ্ছে কংগ্রেস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল কোনটা? মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র? না, প্রথমেই আলাদা রাষ্ট্রের কথা তো বলে নাই। মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষা করা, এটা হবে মনে হচ্ছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ করা, প্রথমে ঐক্যবদ্ধ করার কথা বলে নাই। মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা, না, মনে হচ্ছে খ নাম্বারটা হবে। মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষা। ঠিক তাই, খ নাম্বারটা, মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষা। অবিভক্ত বাংলার রাজধানী ছিল কলকাতায়। বঙ্গদেশে কাদের স্বার্থ জড়িত ছিল? আমাদের তো নিজেদেরই এটা দেশ, হিন্দুদেরও এটা নিজেদের দেশ, শিখরা এখানে ছিল না। স্বার্থ তো মনে হয় ইংরেজদের। একদমই তাই। কাদের স্বার্থ জড়িত? ইংরেজদের স্বার্থ জড়িত। কত সালে বঙ্গভঙ্গ হয়েছে? 1905-এ। রদ হয়েছে 11-তে। 1911। বঙ্গভঙ্গ রদ 1911-তে। সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মহাত্মা গান্ধী। সত্যাগ্রহ, এই আন্দোলনের নেতৃত্ব কে দেয়? এই আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী। সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্বে মহাত্মা গান্ধী। তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে কোন শক্তির পক্ষে ছিল? অক্ষ শক্তি। তুরস্ক ছিল অক্ষ শক্তিতে, আর যারা আক্রমণ প্রতিহত করেছিল তারা ছিল মিত্র শক্তিতে। মানে ইংল্যান্ড মিত্র শক্তি, রাশিয়া মিত্র শক্তি, যুক্তরাষ্ট্র মিত্র শক্তি, এরা সবাই মিত্র শক্তি। তুরস্ক, অস্ট্রো হাঙ্গেরি আর হচ্ছে জার্মানি, এরা সবাই হচ্ছে অক্ষ শক্তি হারছিল, মিত্র শক্তি জিতছিল। আচ্ছা, সর্বভারতীয় খেলাফত কমিটি গঠন করা হয় কত সালে? তুরস্ক হেরে যাওয়ার কারণে, তুরস্কেই তখন আমাদের খেলাফতটা ছিল, ওসমানীয় খেলাফত। তুরস্ক হেরে যাওয়ার কারণে যুদ্ধের পরপর আমাদের কাছে মনে হলো এবার বোধহয় যুক্ত রাজ্য বা ব্রিটিশরা খেলাফত প্রথা বাতিল করে দিবে। এই কারণে আমাদের এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল সর্বভারতীয় খেলাফত কমিটি।
এই অঞ্চলে সর্বভারতীয় খেলাফত কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশ্ন হচ্ছে কততে? 1919 সালে। 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে কখন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতের পাঞ্জাবে একটা জায়গা আছে, পাঞ্জাবের অমৃতসর। এই অমৃতসরে একটা মন্দির আছে, নাম হচ্ছে স্বর্ণ মন্দির। এটি শিখদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থান। এই অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করে দিয়েছিলেন সম্রাট আকবর। আর এই অমৃতসরের স্বর্ণ মন্দিরের সামনে অসংখ্য মানুষ জড়ো হয়েছিল, আন্দোলন করছিল। সেখানে ব্রিটিশ জেনারেল ডায়ার, তিনি হচ্ছে মানুষকে সরে যাওয়ার আদেশ না দিয়েই নির্বিচারে গুলি চালান। অসংখ্য মানুষ সেখানে নিহত হয়। আর এই ঘটনাকে বলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এটি ঘটেছিল 1919 সালের 13 এপ্রিল। 1919 সালের 13 এপ্রিল। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ দিয়েছিল দ্বিজাতি তত্ত্ব। হিন্দু মুসলিম দুইটা জাতি, হিন্দু মুসলিম দুই আলাদা জাতি, এই কথা বলেছিল দ্বিজাতি তত্ত্বের ভিতরে। ক নাম্বারটা? হিন্দু মুসলিম আলাদা জাতি, দুইটা আলাদা জাতি বলেছিল জিন্নাহ। সো দুই আলাদা জাতির জন্য কি করতে হবে? দুইটা আলাদা দেশ দিতে হবে, দুইটা আলাদা দেশ দিতে হবে। লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়েছিল? 1940। 1940 সালের মার্চের 23 তারিখ, 23 মার্চ 1940-এর। ভারত ছাড়, এই দাবিতে ইংরেজ বিরোধী আন্দোলন শুরু কত সালে? ভারত ছাড় শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। ভারত ছাড় শুরু হয়েছিল 1942-এ। 1942 আন্দোলন শুরু করেছিলেন। স্ট্যামফোর্ড ক্রিপস মিশনের প্রস্তাবে কি ছিল? ভারতের ডোমিনিয়ন স্ট্যাটাস, মানে আমরা আমাদের মতো শাসন কার্য চালাবো, বাট রাষ্ট্রপতি বা হচ্ছে মূল শাসন ক্ষমতাটা ইংরেজদের থাকবে। এটাই হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস। এটাই হচ্ছে স্ট্যামফোর্ড ক্রিপস মিশনের রিপোর্টে ছিল। আমরা মানি নাই এটা, আন্দোলন চালাই গেছি। ঐতিহাসিক 3রা জুন এই পরিকল্পনাটা প্রণয়ন করেছিল লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন। কত সালে ভারত ভাগ হয়েছে এটা সবাই পারবা? 1947 সাল। 1947 সালের 14ই আগস্ট, 15ই আগস্ট পাকিস্তান এবং ভারত নামে দুইটি দেশের জন্ম হয়েছে। এভাবেই ভারত ভাগ হয়েছে, ভারত স্বাধীন হয়েছে। সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন সর্বশেষ ভাইসরয়। মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতার নাম কি? নবাব আব্দুল লতিফ। এটির মাধ্যমে তিনি মুসলিমদের মধ্যে নবজাগরণের সূচনা করেন, নবাব আব্দুল লতিফ। এবার পরবর্তী গল্প, পাকিস্তান আমলের গল্প। এটা সবচেয়ে সহজ, এটা সবাই পারবা। তো কি করতে হবে? আরো স্পিডে দেখতে হবে। চলো দেখি। কোনো একটা জায়গাতে ভাইয়া তুমি যদি না পারো, মানে এই এমসিকিউটা পারি না, এই এমসিকিউটা ভাইয়া এত দ্রুত পড়াইছে আমি বুঝিয়ে নেই, পারেই না, স্টপ দ্য ভিডিও। ভিডিওটা স্টপ করো, তখন এমসিকিউটা বারবার পড়ো, বারবার পড়ো। আমি খুব ফাস্ট পড়াবো। পরীক্ষার 1 থেকে 2 দিন আগে তুমি ভিডিওটা দেখছো, হতে পারে পরীক্ষার আগের দিন দেখছো ভিডিওটা, তোমারও তো এখন সময় নেই। আমি এখন তোমার দ্রুতই পড়াবো। আসো প্রথম প্রশ্নে। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালের 14ই আগস্ট। প্রথম প্রধানমন্ত্রী সিটে বসছে লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান কিছুদিন পর আততায়ীর গুলিতে আততায়ীর গুলিতে মারা গেছে। লিয়াকত আলী খান প্রথম প্রধানমন্ত্রী। এরপর 1937 সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করতে চেয়েছিল, বিরোধিতা করছে বাংলার এক নেতা। বাংলার এক নেতা কে সে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবনেও না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে 1920 সালে। শেখ সাহেবের জন্ম 1920 সালের 17ই মার্চ। শেখ সাহেবের বয়স 1937 সালে মাত্র 17 বছর। শেখ সাহেব তখন বাচ্চা নেতা। শেখ সাহেব তখন বড় নেতা হনই নাই। শেখ সাহেব বাদ। শামসুল হক না, শামসুল হক না, খাজা নাজিমুদ্দিন। আরে খাজা নাজিমুদ্দিন হচ্ছে বেঈমান। খাজা নাজিমুদ্দিন সাহেব আমাদের বাংলার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাহলে উনি এই কথা জীবনেও বলবে না। তাহলে কে বলছিল? আমাদের বরিশালের নেতা। আমাদের বরিশালের নেতা, আমাদের বাংলার বাঘ, শেরে বাংলা। শেরে বাংলাকে ফজলুল হক, তিনি মুসলিম লীগের ভাষা, দাপ্তরিক ভাষা উর্দু করার বিরোধিতা করেছিল 1937। দেশ ভাগ হওয়ার, দেশ ভাগ হওয়ার বা ভারতবর্ষ স্বাধীন হওয়ার, ভারতবর্ষ ভাগ হওয়ার 10 বছর আগেই, 1947-এর 10 বছর আগে উনি বলছিল মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু হবে না, বাংলারেও রাখো, কারণ বাংলা আমার ভাষা। সহজ কথা। পাকিস্তানের জনসংখ্যা শতকরা কত ভাগের মাতৃভাষা ছিল বাংলা? আবারও সংখ্যা 56.40 মনে হয়, মনে হয় এটাই হবে, মনে হয়। এটা ছোটবেলা থেকে পড়ছি, দেখছো, এটা পারি।
আচ্ছা, তমুদ্দিন মজলিস কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1947 সাল। 1947 সালের সেপ্টেম্বরের 1 তারিখ। 1947 সালের সেপ্টেম্বরের 1 তারিখ। কোনো বইতে আবার সেপ্টেম্বরের 2 তারিখ লেখা আছে। তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করেছেন অধ্যাপক আবুল কাশেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান পড়াতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান পড়াতেন অধ্যাপক আবুল কাশেম। উনি প্রতিষ্ঠা করেছেন তমুদ্দিন মজলিস। এটি কি ধরনের প্রতিষ্ঠান? এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস, যারা প্রকাশ করেছিল একটি পুস্তিকা। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? প্রকাশ করেছিলেন এই পুস্তিকাটির লেখক ছিল 3 জন। পুস্তিকাটির লেখক ছিল 3 জন। তোমরা পারবা। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল ময়মনসিংহের নেতা নুরুল আমিন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল ময়মনসিংহের নেতা নুরুল আমিন। আমরা স্লোগান দিয়েছি, রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমিনের কল্লা চাই। স্লোগান দেওয়া হয়েছিল 52তে। ভাষা আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। এরপর কত সালে 21শে ফেব্রুয়ারিকে চিরদিনের জন্য সরকারি ছুটি ঘোষণা করছে? 1956তে এটা করছিল। পাকিস্তান সরকার 1956তে করে এই কাজ। এরপর কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ওই যে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল 99তে। 1999তে এই স্বীকৃতিটা দিয়েছিল ইউনেস্কো। আচ্ছা, 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কেন যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে? কংগ্রেসকে মোকাবেলার জন্য। আরে কংগ্রেস তো তখন নাই। গণ আজাদি লীগও তখন কার্যকর না ততটা। তফসিলি ফেডারেশন মুসলিম লীগকে মোকাবেলা। ঠিক তাই, পাকিস্তান রাষ্ট্রের জন্ম দিয়েছে মুসলিম লীগ। তো মুসলিম লীগ এই অঞ্চলে খুবই শক্তিশালী ছিল। কিন্তু 1947 থেকে 1954 মুসলিম লীগের কারবারে আমরা ত্যক্ত, মুসলিম লীগের কারবারে আমরা বিরক্ত। যেই কারণে এই অঞ্চলের নেতারা সিদ্ধান্ত নিলেন যে আসেন আমরা সবাই একত্রিত হয়ে মুসলিম লীগের বিরুদ্ধে একটা জোট গঠন করি এবং তারপর নির্বাচন করি। আর সেই জোটের নামই ছিল যুক্তফ্রন্ট, যেখানে আমাদের প্রত্যেকজন বড় বড় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক, আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু উপাধি এখনো তিনি পান নাই, শেখ মুজিবুর রহমান, প্রত্যেকে। আমি ভাই 54 কথা বলতেছি, তখনও তিনি বঙ্গবন্ধু উপাধি পাননি। শেখ মুজিবুর রহমান তখন উদীয়মান একজন তরুণ সম্ভাবনাময়ী নেতা। ওনারা সবাই মিলে এই জোট গঠন করছিল যুক্তফ্রন্ট। মুসলিম লীগকে মোকাবেলা করার জন্য এই জোট তৈরি হয়েছিল। যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা, আর মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। নৌকার ধাক্কায় হারিকেন নিভে গেছে, নিভে যায়। মানে হারিকেন হেরে গেছিল, মুসলিম লীগ হেরে গেছিল। মুসলিম লীগের মানে খুবই বাজেভাবে পরাজিত হয়েছিল। ওই এক নির্বাচনের পরে এই অঞ্চলে মুসলিম লীগের রাজনীতি নাই হয়ে গেছে। যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফল কি ছিল? পাকিস্তানের স্থিতিশীল শাসন আসে, আওয়ামী লীগের জন্ম হয়, মুসলিম লীগের ভরাডুবি ঘটে, পাকিস্তানে গণতন্ত্রের জয় হয়। এটা কোনো প্রশ্ন হইল? মুসলিম লীগের ভরাডুবি ঘটে, এটাও সঠিক। আওয়ামী লীগের জয় হয়েছে, আওয়ামী লীগের জন্ম হয়েছে, সরি চোখেও কম দেখতেছি, আওয়ামী লীগের জন্ম আরো আগেই হয়েছে। ঠিক আছে, মুসলিম লীগের ভরাডুবি ঘটে। তারপর যুক্তফ্রন্টের প্রথম নির্বাচনী কর্মসূচি ছিল কি? যুক্তফ্রন্ট 21টা দফা দিয়েছিল। 21 দফার 1 নম্বর দফা, রাষ্ট্রভাষা হবে বাংলা। এটাই ছিল 21 দফার প্রথম দফা। পূর্ব পাকিস্তান কোন ক্ষেত্রে সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়? টাকা। আমাদের টাকা পয়সা সব নিয়ে গেছে। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার। ঠিক তাই, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়েছিলাম। পাকিস্তানের মোট রাজস্ব আয়ের শতকরা কত ভাগ অর্জিত হতো পূর্ব বাংলা থেকে? আবারও সংখ্যা, এত সংখ্যা কেন দেয়? হ্যাঁ, না, এই প্রশ্নগুলো বোর্ডে বিগত বছরে আসছে। সো ভাইয়া, সংখ্যা হইলেও আমারও কষ্ট হচ্ছে, বাট তোমারও কষ্ট হবে, বাট পারতে আমাদের হবেই। আমরা না পারলে কি করবো? আমরা দেখবো, তারপর আবার উত্তর দিব। ঠিক আছে, আমার মনে হচ্ছে পাকিস্তানের মোট রাজস্বের শতকরা 60% পূর্ব বাংলা থেকে আসতো। ঠিকঠাক, 60%। ঠিক আছে, আমাদের এখান থেকে আসতো রাজস্বর 60%, অথচ আমরা পরবর্তীতে কিছু পাইতাম না। এই হচ্ছিল অবস্থা। 6 দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? 6 দফা দাবি উত্থাপন করা হয়েছে লাহোরে বিরোধী দলের এক সম্মেলনে শেখ সাহেব উত্থাপন করছিলেন।
ছয় দফার মূল কথা প্রাদেশিক স্বায়ত্তশাসন। ছয় দফার মূল কথা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। বাঙালি জাতির মেঘনা কার্টা 6 দফা, বাঙালি জাতির মেঘনা কার্টা 6 দফা। এরপর ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করেন কে? দায়ের করেন কে না দায়ের করা হয়েছে কার সময়ে? ক্ষমতায় তখন আইয়ুব খান, ক্ষমতায় তখন আইয়ুব খান, উনি দায়ের করছিল। আর এই মামলার কারণে বাঙালি এত খেপা খেপছে, বাঙালি গণ অভ্যুত্থান করেছিল। 69-এর গণ অভ্যুত্থান, 68-তে 1968-তে আগরতলা মামলা দিছে, 68-তে মামলা চলছে। মানুষ 69-এ গণ অভ্যুত্থান করে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, শেখ মুজিবকে আবার জেলের থেকে বের করে ফেলছে। গণ অভ্যুত্থান এতটাই বিধ্বংসী হয়ে ওঠে যে পশ্চিম পাকিস্তানেও এটির রেশ ছড়িয়ে পড়ে। পশ্চিম পাকিস্তানে তখন পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টি, জুলফিকার আলী ভুট্টোর দল, ওরাও আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে আইয়ুব খান বুঝতে পারছেন না, হবে না। আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দেন। তখন সেনাপ্রধান ছিল ইয়াহিয়া খান। ইয়াহিয়া খানকে ক্ষমতায় বসিয়ে আইয়ুব খান চলে গেছে, আইয়ুব খান চলে গেছে। আয় দুইবার টিপে ফেলছি। ঐতিহাসিক আগরতলা মামলার দাপ্তরিক নাম কি? রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এই প্রশ্নটা একবার দাবিতে আসছিল, এই প্রশ্নটা একবার দাবিতে আসছিল। ছেলে পেলে কি করেছে? নাম দাগিয়ে এসেছে রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। আরে বঙ্গবন্ধু না, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, ওনার নামের আগে বঙ্গবন্ধু না থাকলে কি হয়? দাগায় আসছে, গোল্লা পাইছে, গোল্লা পাইছে। আরে মামলা দিতেছে কে? মামলাটা দিচ্ছে কে? মামলা দিচ্ছে পাকিস্তান। বঙ্গবন্ধু উনি কার কাছে? তোমার কাছে, বাঙালিদের কাছে। তো পাকিস্তান কেন নামের নাম মানে মামলার নাম দিবে বঙ্গবন্ধু? কেন দিবে? প্রথম কথা। 2 নম্বর কথা, মামলা কবে দিচ্ছে? 1968-তে দিচ্ছে। উনি বঙ্গবন্ধু উপাধি পাইছে কবে? উনি বঙ্গবন্ধু উপাধি পাইছে 1969 সালে, যখন গণ অভ্যুত্থান করে মানুষজন ওনারে জেলের থেকে বের করে নিয়ে আসছে, তারপরে না উপাধি। তো মামলা দায়েরের সময় তুমি উপাধি বসাই দিলে কেমনে হইল? যারাই বসাইছে বঙ্গবন্ধু কাটা। মামলাটির নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। আচ্ছা, আইয়ুব সরকার আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে গণ অভ্যুত্থানের মুখে নতি স্বীকার করে। গণ অভ্যুত্থানের মুখে নতি স্বীকার করছিল। এরপর 1969-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদকে আমাদের ভাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ। আসাদ হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ, যাকে নিয়ে কবিতা লিখেছেন শামসুর রহমান। শামসুর রহমান লিখেছেন বিখ্যাত কবিতা আসাদের শার্ট। এবং একই সাথে হুমায়ুন আহমেদ, তিনি একটি বই লিখেছেন, উপন্যাস, যার নাম হচ্ছে মাতাল হাওয়া। মাতাল হাওয়া বইটি উৎসর্গ করেছেন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানকে। তিনি সুন্দর করে লিখেছেন, পৃথিবীতে অনেক বড় বড় আন্দোলন অনেক বড় বড় ব্যক্তি চালিয়ে নিয়ে গেছেন, কিন্তু কোথাও একজন মৃত মানুষ একটি বড় আন্দোলন চালিয়ে নিতে পারেন না। কিন্তু একজন পেরেছিলেন। 1969-এর গণ অভ্যুত্থানে আসাদের রক্তমাখা শার্ট ছিল আমাদের আন্দোলনের অন্যতম সূতিকাগার বা আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। বইটি উৎসর্গ করা হলো আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানকে। তাহলে 1969-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আমাদের ভাই আসাদ। এরপর 1969-এর 24শে জানুয়ারি পুলিশের গুলিতে নবকুমার ইনস্টিটিউটের কোন ছাত্র শহীদ হয়েছিল? মতিউর। নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর শহীদ হয়। এরপর কোন ঘটনার প্রেক্ষিতে আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছে? গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের কারণে উনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। স্বেচ্ছায় ছাড়ে নাই, মানুষ টেনে নামায় ফেলছে ওনারে। যুক্ত ফ্রন্টের নির্বাচনের প্রতীক কি ছিল? নৌকা। আর মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। মানুষ ওনাদের হাতে হারিকেন ধরাই দিছিল। ঠিক আছে, নির্বাচনে হেরে গেছিল মুসলিম লীগ। আচ্ছা, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কেন গঠিত ছিল? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দিতে। হ্যাঁ ঠিক আছে, এটাই, বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদায় অধিষ্ঠিত করতে। ঠিকঠাক। পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি কি ছিল? ধর্ম। পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি ছিল ধর্ম। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল। দ্বিজাতি তত্ত্বে এটাই বলছিল জিন্নাহ সাহেব যে দেখেন, হিন্দু মুসলিম দুটি আলাদা জাতি, তো হিন্দু মুসলিম কেন আমরা আলাদা? কারণ ধর্ম আলাদা, দ্যাটস ওয়াই।
পরবর্তীতে আরো অনেকগুলো পার্থক্য দেখেছে, বাট মূল কারণ হচ্ছে ধর্ম। এরপর ঐতিহাসিক 6 দফা 1966 6 দফা। এরপর তমুদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন? সাংস্কৃতিক সংগঠন। 1947 সাল সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান অধ্যাপক আবুল কাশেম উনি প্রতিষ্ঠা করছিল। নাম ভুলে যাই। কয়টি রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়? এটা নিয়ে বিরোধ আছে। কোনো বই বলছে 4টি, কোনো বই বলছে 5টি। বেশিরভাগই এখন 5টি দিচ্ছে, তাই উত্তর দিচ্ছি 5টি। এরপর ভাষা আন্দোলন পরবর্তী 1955 সালে ভাষা এবং সংস্কৃতির উন্নয়নে গঠিত হয়েছে কোনটা? হ্যাঁ, বাংলা একাডেমি। 1955-তে বাংলা একাডেমি গঠিত হয়। আমাদের বর্ধমান হাউসে বাংলা একাডেমি গঠিত হয়েছিল, বর্ধমান হাউসে। আচ্ছা, তারপর পাকিস্তানের মোট রাজস্বের শতকরা কত ভাগ অর্জিত হতো? এটা একবার উত্তর দিয়েছিলাম, এটা ডাবল আসছে, 60% পূর্ব বাংলা থেকে আসে। এরপর প্রাদেশিক স্বায়ত্তশাসন মানে কি? সংবিধান সম্মত উপায়ে প্রদেশে সুশাসন না, প্রতিটি প্রদেশে কেন্দ্রীয় শাসন ক্ষমতা প্রয়োগ, মনে হচ্ছে না, কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতা প্রয়োগ না, প্রতিটি প্রদেশকে আলাদা রাজ্য গঠনের স্বীকৃতি দান। এটা কঠিন প্রশ্ন হয়ে গেছে। আবার পড়ি, সংবিধান সম্মত উপায়ে প্রদেশে সুশাসন, প্রতিটি প্রদেশে কেন্দ্রীয় শাসন ক্ষমতা প্রয়োগ, কেন্দ্রীয় শাসন প্রত্যেকটা প্রদেশে না, কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতা প্রয়োগ না, প্রতিটি প্রদেশকে আলাদা রাজ্য গঠনের স্বীকৃতি দান। এটা কঠিন প্রশ্ন। আলাদা রাজ্য গঠনের স্বীকৃতি দান, এটাই হলো সঠিক উত্তর। প্রথমটা হবে না, কারণ সংবিধান সম্মত উপায়ে প্রদেশে সুশাসন এমনিতেই হচ্ছে, ঠিক আছে। প্রাদেশিক শাসন মানে আলাদা রাজ্য। এবার স্বাধীনতা, আমাদের লাস্ট অধ্যায় স্বাধীনতা। এখানে আমরা আমাদের যুদ্ধটা দেখব এবং স্বাধীন হওয়ার ব্যাপারটা জানব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার। মুজিবনগর সরকার কত তারিখে শপথ নেয়? 17 এপ্রিল 1971। এগুলো সবাই পারবে। 1971 সালের কত তারিখে কালো রাত? 25 মার্চের কালো রাত। এরপর 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে কে স্বাক্ষর করেন? লেফটেন্যান্ট জেনারেল এ কে খান নিয়াজি, আমির আবদুল্লাহ খান নিয়াজি, তিনি স্বাক্ষর করেছিলেন। 1970 নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কয়টি আসন লাভ করে? সিট ছিল 169টা, আওয়ামী লীগ পেয়েছিল 167টা। 169টা সিটের মধ্যে 167টা পাইছিল আওয়ামী লীগ, 167টা সিট পেয়েছিল আওয়ামী লীগ। এরপর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন, প্রধানমন্ত্রী তাজউদ্দিন। 1970 সালে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত ছিল 7 তারিখ, ডিসেম্বরের 7 তারিখ। 7 তারিখ হয়েছিল জাতীয় পরিষদ নির্বাচন, 17 তারিখ হয়েছিল প্রাদেশিক পরিষদ নির্বাচন। 7-17-তে নির্বাচন হয়েছিল। এরপর মুজিবনগর সরকারের সেনাপ্রধান ছিলেন এম এ জি ওসমানী, এম এ মোহাম্মদ, এতে আতাউল, জিতে গনি, মোহাম্মদ আতাউল গনি ওসমানী, বাড়ি সিলেটে, আমাদের সিলেটের মানুষ। এরপর মুক্তিযুদ্ধের সময় বরিশাল, ধান নদী খাল, এই তিনি বরিশাল, যার আদি নাম চন্দ্রদ্বীপ। 9 নম্বর সেক্টর, 9 নম্বর সেক্টরে ছিল বরিশাল। আর একই সাথে পরীক্ষাতে যদি জিজ্ঞেস করে ভোলা কত নম্বর সেক্টরে, ভাই ভোলা, পটুয়াখালী, বরগুনা, এগুলো সব আমাদের বরিশালের ভিতরে, তার কারণে সবই 9 নম্বর সেক্টর। 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করে কেন? পাকিস্তানি, থাক গালে আর দিলাম না, ওরা আমাদের দেশটারে মেধা শূন্য করে ফেলতে চেয়েছিল, যেন দেশ স্বাধীন হওয়ার পর, ওরা বুঝছে জিতবো না, তো দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা যেন মাথা তুলে দাঁড়াতে না পারি, এই উদ্দেশ্যে ওরা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, যেন এ বুদ্ধিজীবীদেরকে হত্যা করলে এই দেশটা মাথা তুলে দাঁড়াবে না। আর এই দেশ যখন মাথা তুলে দাঁড়াবে না, তখন এই দেশের ভিতরে পাকিস্তানিদেরকে সমর্থন করে এরকম কিছু লোক আছে, ওরা ইনিয়ে বিনিয়ে বলবে যে আগেই ভালো ছিলাম, পাকিস্তানের সাথে ছিলাম, এগুলা তারা বলতে পারবে। ঠিক এই উদ্দেশ্যে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়, দেশকে মেধাশূন্য করার জন্য। আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। পাকিস্তানে প্রথম অবাধ নিরপেক্ষ নির্বাচন কবে হয়েছে? 1970 সালে। ভাবো, একটা রাষ্ট্র জন্ম নিছে 1947-এ, 1947-এ প্রথম নির্বাচন
প্রথম অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সে দিচ্ছে 1970-এ। একটা নির্বাচন দিতে তার এত বছর সময় লাগছে, বেশি না, মাত্র 23 বছর। 23 বছরে একটা নির্বাচন দিচ্ছে, অবাধ, সুষ্ঠু, পুরো দেশব্যাপী নির্বাচন। ভালো, খুব ভালো। এরপর আওয়ামী লীগের চাপে ইয়াহিয়া খান কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন? 1971 সালের কত তারিখ? বিপদে পড়ে গেলাম তো। 3 জানুয়ারি নাকি 3 মার্চ, কোনটা হবে বলো তো? কোনটা হবে তোমরা বলো, বলো বলো, দ্রুত বলো বলো। 1971 সালের 3 মার্চ তিনি হচ্ছে অধিবেশন আহ্বান করেন। 3 মার্চ অধিবেশন আহ্বান করেন। মূলত 1 মার্চ অধিবেশন বসার কথা ছিল, কিন্তু তিনি রেডিও যোগে ঘোষণা দেন অধিবেশন বসবে না। পরবর্তীতে আওয়ামী লীগ যখন প্রবল আন্দোলন শুরু করে, উনি ভীত হয়ে 3 মার্চ অধিবেশন আহ্বান করেন। এবং পরবর্তীতে দেখা যায় আওয়ামী লীগ অধিবেশনে যোগদান করতে অস্বীকৃতি জানায়। শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দেন এবং ইয়াহিয়া খান ফেরত উড়ে চলে আসেন। ভাই মিটিংয়ে বসি, তোমাদের দাবি দেওয়া বলো। মিটিংয়ে বসার নাম করে উনি আসলে গোপনে অস্ত্র আনতে শুরু করেন আমাদেরকে একটা বড় সড় শিক্ষা দেওয়ার জন্য। অতঃপর আমাদেরকে হত্যা করেন। আমরা সে হত্যার বিরুদ্ধে লড়াই করি, দেশ স্বাধীন হয়। এরপর 1970 সালের নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির নেতা কে ছিল? জুলফিকার আলী ভুট্টো। বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়াহিয়ার বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব নাকচ করে কতটি শর্ত দিয়েছিলেন? তিনি হচ্ছে তখন 5টা শর্ত দিয়েছিলেন প্রস্তাব নাকচ করে। আর 7 মার্চের ভাষণে কয়টা প্রস্তাব দিয়েছিল? 7 মার্চের ভাষণে 4টি প্রস্তাব দিয়েছিলেন। 7 মার্চের ভাষণে 4টা প্রস্তাব দিয়েছিল। আচ্ছা, ঐতিহাসিক রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? 2 মার্চ। তৎকালীন ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রব উত্তোলন করেছিলেন 2 মার্চ জাতীয় পতাকা। জাতীয় সংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো কত সালে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে? বলে গেছি। তারিখ আমার মনে থাকে না, সাল তারিখ মনে থাকে না। 2016, 17, 19, 18, 17 মনে হয়। আরে সঠিক, 2017 সালের 30 অক্টোবর। 2017 সালের 30 অক্টোবর 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেয়। আচ্ছা, কার নির্দেশে 25 মার্চ রাতে হত্যাযজ্ঞ চালাইছিল? ইয়াহিয়া খান তখন ক্ষমতায়। ইয়াহিয়া খানের নির্দেশে 25 মার্চের কালো রাতে আমাদের উপরে হত্যাযজ্ঞ চালানো হয়। কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয়? স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ। স্বাধীনতা দিবস 26 মার্চ। সঠিক উত্তর 26 মার্চ। 26 ডিসেম্বর নাকি স্বাধীনতা দিবস? জীবনেও না। 26 মার্চ স্বাধীনতা দিবস। কি ভুল প্রশ্ন, কি ভুল উত্তর। 26 মার্চ স্বাধীনতা দিবস। 16 ডিসেম্বর বিজয় দিবস। 26 ডিসেম্বর কি দিবস? কোনো দিবস নাই। এটা তুমি দেখো নাই। উত্তর 26 মার্চ। আচ্ছা, স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি হচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম দায়িত্ব পালন করেন। অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। শেখ মুজিবুর রহমান যেহেতু নাই, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল। ঠিকঠাক। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ফোর্স কয়টা ছিল? 3টা ব্রিগেড ফোর্স ছিল। প্রথমটা হচ্ছে জেড ফোর্স, তারপরটা হচ্ছে কে ফোর্স, তারপরটা হচ্ছে এস ফোর্স। জেডে জিয়া, কেতে খালেদ, এসে শফিউল্লাহ। জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। 3টা ব্রিগেড ফোর্স ছিল। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ফোর্স কয়টা ছিল? 3টা। এরপর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কতটি সেক্টর? 11টা সেক্টর। 11টা সেক্টরে ভাগ করা ছিল। 11টা সেক্টর। অস্থায়ী মুজিবনগর সরকারের অভ্যন্তরীণ প্রশাসনে মোট কতটি মন্ত্রণালয় ছিল? 12টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। 12টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। কত তারিখে বাংলাদেশ ভারত একটি যৌথ কমান্ড গঠন করে? নভেম্বরের 21 তারিখ সম্ভবত। আমি আবার তারিখে ভুল করি। 21 নভেম্বর ভারত বাংলাদেশ যৌথ কমান্ড গঠিত হয়। এরপর মুজিবনগর সরকার কাকে বহির্বিশ্বে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়? আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছিল। আবু সাইদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তিনি ভিসি ছিলেন।
পরবর্তীতে ছাত্র হত্যার প্রতিবাদে তিনি ভিসি থেকে পদত্যাগ করেন। তিনি তখন দেশের বাইরে ছিলেন যখন যুদ্ধ শুরু হয়। এরপর তিনি দেশের বাইরে আমাদের জন্য প্রচার অভিযান চালিয়েছিলেন। রাজাকার বাহিনী কে গঠন করছে? না, মূলত রাজাকার বাহিনী গঠনের নির্দেশ কে দিচ্ছে? টিক্কা খান। টিক্কা খান বেলুচিস্তানের কসাই খ্যাত টিক্কা খান। এই কসাই হচ্ছে রাজাকার বাহিনী গঠন করার নির্দেশ দিয়েছিল। কসাই, তাকে কসাই বলে, বেলুচিস্তানের কসাই সে। আচ্ছা, মুক্তিযুদ্ধ বিরোধী সর্বপ্রথম গঠিত সংগঠন কোনটা? শান্তি কমিটি মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার এরাও মুক্তিযুদ্ধ বিরোধী, আল বদর এরাও মুক্তিযুদ্ধ বিরোধী, আল শামস এরাও মুক্তিযুদ্ধ বিরোধী, সবগুলো ফাজিলের দল। তো প্রথম প্রশ্ন হচ্ছে কোন ফাজিল দলটা আগে গঠিত হয়েছে? শান্তি কমিটি। নাম দিছে কি? শান্তি কমিটি। অশান্তির জন্য, আমাদেরকে মারার জন্য তৈরি হয়েছিল এই কমিটি। মুক্তিযুদ্ধ বিরোধী সর্বপ্রথম গঠিত সংগঠন হচ্ছে শান্তি কমিটি। এরপর প্রথম কোন দেশ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ভুটান। ভুটান আগে, ভারত পরে। ভুটান আগে, ভারত পরে। আচ্ছা, এরপর বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। প্রথম শত্রুমুক্ত জেলা যশোর। মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, আতাউল গনি ওসমানী। আগে একবার পড়েছিলাম, আতাউল গনি ওসমানী। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করে জাতিকে শত্রুমুক্ত করেছে। তাদের কোন গুণের বহিঃপ্রকাশ ঘটে? নমনীয়তা, উদারতা, সহনশীলতা। জীবনেও না, সাহসিকতা। আমাদের সাহসিকতা গুণটার বহিঃপ্রকাশ ঘটে। কতজন পাকিস্তানি সেনা 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল? 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল 16 ডিসেম্বরে। 1970 সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে কয়টা আসন ছিল? আবারও সংখ্যা, এটা কোনো কথা? 621টা। 621টি আসন ছিল পুরো পাকিস্তান ব্যাপী। পুরো পাকিস্তান ব্যাপী 621টা আসন। বৈদ্যনাথ তলার বর্তমান নাম কি? মুজিবনগর। বৈদ্যনাথ তলার বর্তমান নাম হচ্ছে মুজিবনগর। এখানেই 1971 সালের 17 এপ্রিলে শপথ বাক্য পাঠ করেছিলেন মুজিবনগর সরকারের নেতৃবৃন্দরা। পড়ে ফেললাম 200টা এমসিকিউ। আমাদের প্রতিটা অধ্যায় থেকেই আমরা এমসিকিউ আল্লাহর রহমতে পড়ে ফেলেছি। আমি সময় নিয়েছি বরাবর 1 ঘন্টা 32 মিনিট, 2 মিনিট এক্সট্রা সময় নিয়ে ফেলেছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি প্রতিটা অধ্যায়ের এমসিকিউ তুমি আমার সাথে সাথে আমার মতো দ্রুততায় ইনশাল্লাহ উত্তর দিতে পেরেছ। যদি কেউ উত্তর দিতে না পারো, ভিডিওটা আবার দেখো, অথবা যেই জায়গাতে তুমি আটকে গেছো স্টপ করো। স্টপ করে ওই জায়গাটা, বইয়ের ওই পৃষ্ঠাগুলো কয়েকটা বার পড়ে দেখো। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। যদি কোনো প্রশ্নে, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, প্লিজ জানিও। ভিডিওটা যদি ভালো লাগে, পুরো ভিডিওটা যদি দেখো, অবশ্যই বন্ধুর সাথে, বান্ধবীদের সাথে শেয়ার করো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ইনশাআল্লাহ এই চ্যানেলে পরবর্তীতে আরো অনেকগুলো ভিডিও নিয়ে আমরা হাজির হব, যেখানে কথা হবে আমাদের মানবিকের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।